প্রিয় স্টুডেন্টস, আমরা একদম নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এসএসসি বায়োলজির প্রথম যে অধ্যায়টা, বায়োলজি বইয়ের প্রথম অধ্যায়, জীবন পাঠ। এই জীবন পাঠ এর মানে হচ্ছে এই বায়োলজি আমরা যা শিখব, সেই বায়োলজির আসলে এই লেসনটা কিভাবে নেওয়া উচিত। জীবন পাঠ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বায়োলজিকে শেখা। আমরা তো বায়োলজি সাবজেক্টটাকে তো পড়তে আসছি। বায়োলজি সাবজেক্ট পড়ার আগে আমাকে আগে জানতে হবে বায়োলজি কী। এই বায়োলজি কি সেটা শিখাবে এই জীবন পাঠ নামক অধ্যায়। আমি আমার একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে শেখ হাসনাত জামান শুভ্র। আমি অ্যাকচুয়ালি বায়োলজি পড়াই, চেষ্টা করি আর কি বায়োলজি পড়ানোর। এবং বাংলাদেশের সবথেকে বড় এডটেক প্ল্যাটফর্ম অর্থাৎ অনলাইন টিচিং প্ল্যাটফর্ম এসিএস, এর আমি সহপ্রতিষ্ঠাতা এবং সিনিয়র বায়োলজি টিচার। আমি দীর্ঘ 8 থেকে 9 বছর যাবৎ প্রফেশনালি বায়োলজি পড়াচ্ছি। আর যদি বায়োলজি শেখানো এবং শেখার যাত্রা হিসাব করা হয় তাহলে আমি 2014 সাল থেকেই বায়োলজি শেখাচ্ছি এবং এই 9-10-এর বায়োলজি আমি তখন থেকেই পড়াচ্ছি। সো 9-10-এর বায়োলজি শেখানোর এই যাত্রায় এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যাপ্টার। আমি আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু একটা অধ্যায় আপলোড করে রাখছি এই নবম দশম শ্রেণীর বায়োলজি, সেটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। এটার প্লে লিস্ট করা আছে, তুমি চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে পেয়ে যাবা। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যাপ্টার অ্যান্ড আমি কিন্তু অনেক ডিটেলসে পড়াই। সো যারা অল্পতে শিখতে চাও তাদের জন্য কিন্তু আমার ক্লাস না, যারা অনেক ভালো করে শিখতে চাও তাদের জন্য আমার ক্লাস। তো আমাদের প্রথম যে অধ্যায়টা তার নাম হচ্ছে জীবন পাঠ। জীবন পাঠে অ্যাকচুয়ালি আমরা বায়োলজিকে শিখবো। আমি তো বায়োলজি শিখতে আসছি, তাই না? আমরা আমরা আগে বায়োলজি কি সেটা শিখি, তারপরে আমাদের সামনে আগানোটা সহজ হবে। তো আমার এই স্লাইডে বইয়ের যেই স্ক্রিনশট, সেই স্ক্রিনশট তো আছেই, এগুলো তুমি পেয়েই যাবা। পাশাপাশি এক্সট্রা অনেক কিছু পাবা যেগুলো আসলে আমি অনেক সময় ধরে তোমাদের জন্য তৈরি করি। আর আমি এত কথা হয়তো বা পরবর্তী ক্লাসগুলোতে বলবো না, প্রথম ক্লাসগুলো এত কথাগুলো বলতেছি। তাই দেখো, হোয়াট ইজ বায়োলজি। হ্যাঁ, একজন স্টুডেন্ট যে আগে কখনোই বায়োলজি কি শেখো নাই, যা সবেমাত্র সায়েন্সে উঠছো বা সায়েন্স নিছো, তাদের জন্য বায়োলজি জিনিসটা কি, একদম তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই লেকচারটা নিচ্ছি। দেখো, বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন। বায়ো শব্দের অর্থ কি? জীবন। হ্যাঁ, বায়ো। দেখবা যেই সব জায়গায় বায়ো শব্দটা পাবা, বুঝবে এখানে আসলে জীবন বা জীবিত বা কোনো কোষ বা এরকম কিছুকে ইন্ডিকেট করতেছে। কোষের কথাটা কেন আনলাম? বায়োলজির মেন সেন্টার হচ্ছে কোষ। বায়োলজি সেখান থেকেই শুরু হয় যেখানে একটা কোষ আছে। আর লজি শব্দটা আসে হচ্ছে লগোস থেকে। অ্যাকচুয়ালি বায়ো শব্দটা আসে বায়োস থেকে, বায়োস মানে হচ্ছে জীবন। আর লজি শব্দটা আসে লজোস বা লগোস থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ কোনো কিছুর সাথে তুমি যদি লগোস লাগাই দাও বা লজোস লাগাই দাও, তাহলে সেটা জ্ঞান হয়ে যাবে বা সেই সম্পর্কিত জ্ঞান হয়ে যাবে। ঠিক আছে? যেমন এটা উদাহরণটা অনেক অনেক কিছু দিয়ে হইতে পারে। যেমন সাইকো, সাইকো মানে কি? সাইকো মানে আমরা বুঝি পাগল, যে সে একটা পাগল। আর সাইকোলজি, পাগলদের নিয়ে যেখানে আলোচনা করা হয়। যদি এখন সাইকোলজি শুধু পাগলদের নিয়ে আলোচনা করে না, সাইকোলজি আসলে পুরো মানুষের মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করে। বাট প্রথমে আসলে পাগলদের ট্রিটমেন্ট করার জন্য সাইকোলজি সাবজেক্টটা আসছিল। তারপর দেখো সোশ্যাল, সোশ্যাল মানে কি? সোশ্যাল মানে হচ্ছে সমাজ বা সামাজিক। আর সোশিওলজি, সোশ্যালের সাথে যদি লজি যুক্ত করে দাও হয়ে যাবে সোশিওলজি। সোশিওলজি শব্দের অর্থ হচ্ছে সামাজিক বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান। তো এরকম কোনো কিছুর সাথে লজি, LOGY, লগোস বা লজোস তুমি যদি অ্যাড করে দাও তাহলে সেটা হয়ে যাবে জ্ঞান। তো সেই বায়োলজি অ্যাকচুয়ালি কি আলোচনা করে? বায়োলজিতে আলোচনা করে জীবিত যে কোনো কিছু নিয়ে। তো আমরা কেন বায়োলজি পড়বো বা কেন আমার বায়োলজিকে জানা দরকার? ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স হইলেই তো চলতো। ওয়াই বায়োলজি? বায়োলজি কেন দরকার ছিল? ফিজিক্স দিয়ে আমি বিশ্বের যে কোনো কিছুকে এক্সপ্লেন করতে পারবো, পৃথিবীর যে কোনো কিছুকে আমি এক্সপ্লেন করতে পারবো ফিজিক্স দিয়ে। ফিজিক্স দিয়ে যে কোনো কিছুকে ব্যাখ্যা করা সম্ভব। ম্যাথমেটিক্স দিয়ে যে কোনো কিছুর ক্যালকুলেশন করা সম্ভব। পৃথিবীর যা কিছু হচ্ছে, এ আমার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে সব কিছুর ক্যালকুলেশন ম্যাথ দিয়ে করা সম্ভব। ম্যাথ দিয়ে করা সম্ভব আর ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা সম্ভব। এই যে আমি দাঁড়ায় আছি, এখানে আমাকে গ্র্যাভিটি টানতেছে, আমার উপরে আলো আসতেছে, সে আলো তুমি দেখতেছো, সে আলো প্রতিফলিত হয়ে তুমি দেখতেছো, তুমি আমার শব্দটা শুনতেছো, তোমার কানে সেটা যাচ্ছে। এভরিথিং, তোমার আশেপাশে বাতাস আছে, তুমি যেখানে বসে আছো এখানেও নিউটনের সূত্র কাজ করতেছে, তাই না? নিউটনের সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি বসে আছো, এটা তার প্রমাণ। তুমি দেওয়ালে জোরে ধাক্কা দাও, তুমি ব্যথা পাবা, এটা নিউটনের সূত্র। এভরিথিং ক্যান বি ডেসক্রাইব উইথ ফিজিক্স অ্যান্ড সেটাকে ক্যালকুলেশন করা সম্ভব ম্যাথ দিয়ে। যে তুমি কত জোরে দেওয়ালে ধাক্কা দিলা, এটা তুমি ম্যাথ দিয়ে ক্যালকুলেশন করতে পারবা। আর সেটা তোমাকে কত উল্টা দিকে বল প্রয়োগ করলো, তুমি কত জোরে ব্যথা পাইলা ধাক্কাটা দিয়ে, সেটা তুমি ম্যাথ দিয়ে বের করতে পারবা। কেমিস্ট্রি কি?
কেমিস্ট্রি হচ্ছে এই যে ধরো তুমি যে দেওয়ালটায় ধাক্কা দিলা, এই দেওয়ালে অনেক কিছু আছে, অনেক জিনিসপত্র আছে, রড, বালু, সিমেন্ট, এইগুলা যে রাসায়নিক বস্তু দিয়ে তৈরি, ওইটা হচ্ছে কেমিস্ট্রি। ওইটা হচ্ছে কেমিস্ট্রি। তুমি এই যে বাতাসের কথা বললাম না, বাতাসের বেগ কত, বাতাস কত দ্রুত যাচ্ছে, বা এই রুমে কতটুকু বাতাস আছে, এই রুমে কতটুকু টেম্পারেচার আছে, এইগুলো হচ্ছে ফিজিক্স। বাট এই বাতাস কি কি জিনিস দিয়ে তৈরি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এটা হচ্ছে কেমিস্ট্রি। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ দিয়ে তুমি সব কিছু এক্সপ্লেন করতে পারতেছো, তাহলে বায়োলজির কেন দরকার? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একটা জায়গায় যে আটকায় যায়, সেটা কি? সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দিয়ে যে কোনো রিয়াকশন বা যে কোনো সিস্টেমকে তুমি এক্সপ্লেন করতে পারবা। সিস্টেম বলতে কি, যে এই রুমে কতটুকু বাতাস আছে, কি আছে না আছে, এভরিথিং তুমি সব কিছুকে এক্সপ্লেন করতে পারবা। বাট যখন একটা কিছু জীবিত হয়ে যায়, যখন একটা সিস্টেম নিজে নিজে কাজ করা শুরু করে, তখন তোমার বায়োলজির দরকার পড়ে। নিউটনের সূত্রে একটা কথা বলে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, খেয়াল করো নিউটনের সূত্র তোমরা পড়ছো বা সামনে পড়বা, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাইরে থেকে ধাক্কা না দিলে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিতে থাকতে থাকবে। এটা নিউটনের সূত্র। কিন্তু যদি কোনো কোনো একটা সিস্টেম, আমি সিস্টেম শব্দটা ব্যবহার করতেছি, সে যদি নিজে নিজেই চলতে শুরু করে, সে যদি নিজে নিজে নিজের ভিতরে কাজ করা শুরু করে, একটা জায়গায় কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য, একটা জায়গায় কোনো একটা কেমিস্ট্রিতে একটা রিয়াকশন হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, একটা বিক্রিয়া হওয়ার জন্য কিন্তু সেখানে কিছু দিতে হবে, সেখানে একটা শক্তি দিতে হবে, বা এনিথিং কিছু একটা করতে হবে। এমন তো আর না যে বিক্রিয়া অটোমেটিক একা একা স্টার্ট হয়ে যাবে। বাট যদি এমন হয় যে একটা সিস্টেমের মধ্যে সিস্টেমটা অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, নিজের মতো করে চলা শুরু করছে, এবং সেটা একটা সিস্টেম নিজের মতো করে কাজ করতেছে, তখন তোমাকে বায়োলজির কাছে যেতে হবে। তখন সেখানে বায়োলজি, একটা কোষ একটা থেকে দুইটা হয়, দুটো থেকে চারটা হয়, চার থেকে আটটা হয়, তারপর একটা বড় গাছে পরিণত হয়। উদ্ভিদের ক্ষেত্রে কেমনে হচ্ছে এটা, এটা তোমার ফিজিক্স, কেমিস্ট্রির বাইরে যেও একটা জ্ঞান এখানে তোমার লাগবে, সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি তখনই তোমার লাগবে যখন একটা সিস্টেম কাজ করা শুরু করে, এবং সেই সিস্টেম নিজের মতো করে চলতে পারে, এবং সেখানে যখন একটা লাইফ চলে আসে। এই সিস্টেমটাই হচ্ছে, বারবার যে কথাটা আমি বলতেছি, এই সিস্টেমটাই হচ্ছে লাইফ। এই সিস্টেমটাকে চালাচ্ছে হচ্ছে লাইফ। সিস্টেমটাই লাইফ, আর সিস্টেমটাকে চালাচ্ছে হচ্ছে লাইফ, অর্থাৎ লাইফ লাইফকে চালাচ্ছে। আর যেখানে লাইফ আছে সেখানে বায়োলজি আছে। অর্থাৎ যেখানেই তুমি লাইফ খুঁজবা সেখানে তুমি বায়োলজিকেই আসলে পাবা। সেই সিস্টেমটা বায়োলজি, এই জন্য তোমার বায়োলজি লাগবে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একটা জায়গায় যে আটকায় যায়, সেটাকে এক্সপ্লেন করতে পারে না, সেখানে লাইফ আসে, লাইফ এসে এক্সপ্লেনটাকে সহজ করে দেয়। ওকে, তো দেখো তোমাদের বইয়েরই লাইন এগুলো, আমি এখানে জাস্ট টাইপ করে দিছি। মানব সভ্যতার বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন, এবং বিরূপ পরিবেশের জীবনের অস্তিত্ব রক্ষা। আর এইগুলা তুমি পারবা যদি তুমি জীববিজ্ঞানকে ব্যবহার করতে পারো। দেখো পৃথিবীতে যদি কোনো লাইফ না থাকে, যেমন ধরো তুমি একটা গ্রহে চলে যাও, তুমি চাঁদে চলে যাও, ধরো সেখানে লাইফ নাই, বা একটা গ্রহে চলে যাও, সেখানে লাইফ নাই, সেখানে যদি লাইফ না থাকে তাহলে কি থাকবে? জড়বস্তু থাকবে। আর জড়বস্তু যদি থাকে তাহলে ওইটার মধ্যে আর কোনো বৈচিত্র্য তৈরি হবে না, ওইটা সারা জীবন ওইরকমই থেকে যাবে, বরঞ্চ নষ্ট হবে। বাট যখন সেখানে নেচার আসবে, প্রকৃতি আসবে, যখন সেখানে লাইফ আসবে, তখন জিনিসটা সুন্দর হয়ে যাবে। এই জন্যই আমাদের এই মাদার আর্থ বা এই পৃথিবী এত সুন্দর। কেন? কারণ এখানে নেচার আছে, এখানে প্রকৃতি আছে, এখানে জীবন আছে। আর জীবন বললে তখন তোমাকে বায়োলজিতে যেতে হবে। বাট সেই জীবনে যখন যেহেতু অনেক জীব আছে, তাদের খাবার তৈরি করতে হবে। যেমন আমরা মানুষ, আমাদের খায় বাঁচতে হবে, আমরা অসুস্থ হবো, আমাদের চিকিৎসা লাগবে, এবং আমাদের এই পরিবেশে টিকে থাকতে হবে। যেমন আমি যে রুমটার মধ্যে আছি, এই রুমটায় এখন আমি শীতকালে ক্লাসটা রেকর্ড করতেছি, বাট রুমটা কিন্তু অনেক গরম। কেন? অনেক আলো আছে। তাই দেখো বাইরের পরিবেশ ঠান্ডা, ভেতরে আমার রুমটা গরম। বা ধরো গরমকালে যদি এখন ভিডিওটা তোমরা যদি দেখো, তাহলে দেখো বাইরে কত গরম, বা তোমার রুমে ফ্যান আছে, তোমার রুমে এসি আছে, তুমি বাইরের পরিবেশ থেকে তুমি বেঁচে যাচ্ছ। তো এই যে জিনিসটা, এটা একটা সিম্পল উদাহরণ দিলাম বিরূপ পরিবেশ আরও খারাপ হইতে পারে, সেখানে তোমাকে তো টিকে থাকতে হবে, জীবনকে টিকে রাখতে হবে, এবং এগুলো করতে গেলে তোমাকে বায়োলজি জানতে হবে। বায়োলজি জানলেই তুমি খাদ্য উৎপাদন বেশি করতে পারবা, বায়োলজি জানলে তুমি চিকিৎসা শাস্ত্রে উন্নয়ন করতে পারবা, বায়োলজি জানলে তুমি পরিবেশ যতই খারাপ হোক না কেন সেখানে তুমি টিকে থাকতে পারবা বায়োলজিকে ব্যবহার করে। এটাই আমি এইখানে লিখছি। দেখো এই জিনিসটা এখানে এটাই করা হয়েছে। দেখো এই যে ফুড প্রোডাকশন, অনেক বেশি খাবার উৎপাদন করা যাতে করে মানুষ খাইতে পারে, মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্টের উন্নতি যাতে করে তুমি রোগাক্রান্ত হয়ে মারা না যাও, এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন যাতে করে সব কিছুর পাশাপাশি পরিবেশটাও যদি ঠিক থাকে, পরিবেশও যাতে ভালো থাকে। পরিবেশ ভালো না থাকলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। এই সব কিছুর সাথে বায়োলজি জড়িত। এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ, বইয়ের লাইনগুলোই জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি বুঝায় বুঝায়। তারপর দেখো
পরের একটা লাইন লেখা আছে, এই অধ্যায়ে জীববিজ্ঞানের সংজ্ঞা দেওয়া হবে। এই অধ্যায় জুড়ে জীববিজ্ঞানের সংজ্ঞা তো এক লাইনেই দেওয়া যায়। যেই সাবজেক্টে জীবের জ্ঞান নিয়ে আলোচনা করা হয়, জীবনের জ্ঞান নিয়ে আলোচনা করা হয়, ওটাই জীববিজ্ঞান। এক লাইনেই বলে দেওয়া যায়, বাট এখানে তো এক্সপ্লেন করতে হবে। সেই এক্সপ্লেনটা আসলে পুরো চ্যাপ্টার জুড়ে করবে। তাহলে ডেফিনেশন অফ বায়োলজি, বায়োলজির জ্ঞানটা তোমাকে শেখানো হবে। বায়োলজির বিভিন্ন শাখা আছে, বিভিন্ন ব্রাঞ্চ আছে, সেই শাখাগুলো তোমাকে শেখানো হবে, ঠিক আছে, যাতে করে তুমি বায়োলজিকে আরো ডিটেলসে শিখতে পারো। ওকে, এবং জীবের নামকরণ পদ্ধতি তোমাকে শেখানো হবে। তুমি যখন বায়োলজি শেখা শুরু করবা তখন দেখবা বায়োলজির বিভিন্ন শাখা পোশাখা আছে। এই শাখা পোশাকের মধ্যে একটা শাখা পোশাখা যেখানে বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণী, বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ছত্রাক এগুলাকে নিয়ে আলোচনা করে। তো তখন এগুলাকে শিখতে গেলে তোমাকে সেই জীবের নামকরণটা শিখতে হবে, যে কোন জীবকে তুমি কি নামে ডাকবা। যেমন এটাকে আমি একটা কুকুর ডাকতেছি, বা ধরো এইটাকে কি এটা শিয়াল ডাকতেছি, এটাকে একটা গাছ বলতেছি, এটা গাছের পাতা বলতেছি। ধরো এটা আমি বললাম এটা হচ্ছে একটা আম গাছ, কেমনে বললাম আমি এটাকে আম গাছ? এটা যে আম আমি কেমনে বুঝলাম? ধরো এই গাছটার আমি একটা নাম দিলাম, এই নাম ধরো আমিই খালি জানি, আর পৃথিবীর কেউ জানে না, তাহলে লাভ আছে? তো এটাকে একটা বিজ্ঞান ভিত্তিকভাবে একটা নাম দিতে হবে, যাতে করে সবাই জানে ইয়েস আম গাছ। আম গাছ মানে হচ্ছে ম্যাঙ্গিফেরা। আমের বৈজ্ঞানিক নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কেন? এই নাম দিয়ে যাতে পুরো পৃথিবী জানতে পারে, পুরো পৃথিবী সবাই যাতে জানতে পারে এটা হচ্ছে আমের নাম। তেমনি তেলাপোকা আমরা দেখলে ভয় পাই, সেই তেলাপোকা আমরা বাংলায় তেলাপোকা বললে ধরো আমেরিকা যা বুঝবে না, বা লন্ডনে যা বুঝবে না, তাহলে এটা এমন একটা নাম রাখতে হবে যেটা পৃথিবীর সবাই জানে। তখন নাম কি রাখা হলো? পেলি প্ল্যানেটা আমেরিকানা, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম তেলাপোকার, ঠিক আছে। তো এই যে কাজগুলো কেন করছে? যাতে করে পুরো পৃথিবীর সবাই জানতে পারে, বায়োলজিটাকে শিখতে পারে। হ্যাঁ, তো এইগুলো বইয়েরই লাইন, বইয়ের লাইনগুলোকে আমি এক্সপ্লেন করলাম, ছবি দিলাম যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। তো এখন আমি আমার নিজের মতো করে একটা জিনিস দিয়ে বুঝাই। এখানে একটা মুভির সিন দেওয়া আছে, ঠিক আছে। এই মুভিটার নাম হচ্ছে ইন্টারস্টেলার মুভি। তোমরা তো 9-10-এ পড়ো, তোমাদের যদি সামনে বোর্ড পরীক্ষা না থাকে, এই ক্লাসটা হয়তো অনেকেই দেখতেছে, বোর্ড পরীক্ষার্থীরাও দেখতেছে, যাদের হাতে সময় আছে তাদেরকে আমি বলবো যে এই ইন্টারস্টেলার মুভিটা তোমরা চাইলে দেখতে পারো, যারা মুভি দেখতে পছন্দ করো। কেন বললাম? এটা একটা সায়েন্সের উপর বেস করে বানানো পৃথিবীর সেরা মুভিদের মধ্যে একটা। যারা আগাগোড়াই সায়েন্স, একটু কষ্ট হবে প্রথম দিকে বুঝতে, পারে আস্তে 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 তুমি বুঝতে পারবা। আমি এই মুভিটা কয়েকবার দেখছি, এখনো সময় পেলে দেখি। এটা পুরোপুরি ফিজিক্সের উপর বেস করে বানানো একটা মুভি। আমি কেন এই মুভির কথাটা বললাম? এই মুভিটা তুমি দেখলে বুঝতে পারবা কীভাবে ফিজিক্স, ম্যাথ অ্যান্ড বায়োলজি কানেক্টেড। তো ইন্টারস্টেলার মুভির এটা হচ্ছে মেন ক্যারেক্টার, যার নাম থেকে কুপার, আর এটা হচ্ছে তার মেয়ে, যার নাম থেকে মার্ফ, ঠিক আছে। কুপার অ্যান্ড মার্ফের কাহিনী। এবং দেখো তারা একটা কিসের উপর কিসের সামনে দাঁড়ায় আছে? তারা মোস্ট প্রবাবলি একটা ভুট্টা ক্ষেত, হ্যাঁ, ভুট্টা ক্ষেতের সামনে তারা দাঁড়ায় আছে, যেগুলোকে চাষ করা হচ্ছে, ঠিক আছে। তো এইটা নিয়ে একটা মুভি। এই মুভিটা পুরোপুরি ফিজিক্সের উপর বেস করা, বাট এই মুভির মেইন কোর ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে বায়োলজি। মুভির মেইন বেজ, মুভির মেইন বেজ হচ্ছে ফিজিক্স। মুভির মেন বেজ হচ্ছে ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্সও বলতে পারো, ঠিক আছে। অনেক অনেক জটিল ফিজিক্স। কিন্তু মুভির মেইন ফাউন্ডেশন বা মুভির মেইন গোলটা কি ছিল জানো? মুভির মেইন গোলটা ছিল হচ্ছে বায়োলজি। এবং আরেক ভাষায় বলতে গেলে মুভির মেইন গোলটা ছিল হচ্ছে জীবনকে বাঁচানো। জীবনকে বাঁচানো, জীবনকে বাঁচানো। কেন? দেখো ভাইয়া, এই কথাটা শোনার পরে তুমি আর কখনো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কম্পেয়ার করবে না। অনেকে বলে যে পৃথিবীর সেরা সাবজেক্ট ম্যাথ, অনেকে বলে পৃথিবীর সেরা সাবজেক্ট ফিজিক্স, অনেকে বলে না বায়োলজি সব থেকে ভালো। এটার মধ্যে কোনো মারামারি করার দরকার নেই। দেখো সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ, সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ, একটা ছেলেটা চলতে পারবে না। তুমি যদি ভালো সায়েন্সের স্টুডেন্ট হতে চাও, তোমাকে সবগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আপ টু কলেজ পর্যন্ত। তারপর তুমি তোমার ফিল্ড অনুযায়ী নিজের মধ্যে করে করবে। যে মেডিকেলে যাবে সে বায়োলজি নিয়ে জানবে, যে ইঞ্জিনিয়ারিংয়ে যাবে সে ফিজিক্স ম্যাথ নিয়ে জানবে। বাট সবগুলোই একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তুমি যখন আসলে সায়েন্সটাকে শিখবে তখন তুমি বুঝবা একটা ছাড়া একটা বাঁচতে পারে না। এই মুভিটা হচ্ছে তার প্রমাণ। বায়োলজিকে সেভ করার জন্য ফিজিক্স ম্যাথ সব এক জায়গায় হয়ে গেছে, এই মুভিটা হচ্ছে তার প্রমাণ, ঠিক আছে। এবং একটা কথা বলে রাখি, তুমি যেহেতু বায়োলজি শিখতেছো, প্রথম ক্লাসে একটু বলে রাখি, বায়োলজি মানে মুখস্থ। যে যাই বলুক না কেন, বায়োলজি বুঝলেই হয়, বায়োলজি কনসেপ্টের বিষয়, বায়োলজি বুঝলেই সব কিছু, এগুলো সব ভুয়া কথা। হ্যাঁ, বুঝতে তো হবেই, বাট বোঝার পর তোমাকে মুখস্থ করতে হবে এন্ড অফ দ্য ডে, পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য। পরীক্ষার নাম্বার না পাইলে কিন্তু অনেক জেনেও লাভ নাই। সো আমি কথাটা প্রথম দিকেই বলে দিচ্ছি, বায়োলজি মানেই হচ্ছে মুখস্থ। তুমি যতই বুঝো এন্ড অফ দ্য ডে তোমাকে মুখস্থ করতেই হবে। বাট বুঝে বুঝে পড়লে মুখস্থটা সহজ হয়, সেই বোঝানোর দায়িত্বটা আমার, তোমাকে মুখস্থ করতে হবে। এন্ড অফ দ্য ডে বায়োলজি মানে মুখস্থ। তো আমি মুভিতে ফিরে আসি। মুভিতে যেটা দেখানো হয় যে এটা একটা সায়েন্স ফিকশন মুভি। সো এইটার সাথে বাস্তব জীবনের ঘটনা নাও মিলতে পারে, বাট
এখানে দেখা হচ্ছে তারা এমন একটা টাইমে বাস করতেছে যে এক ধরনের এক ধরনের মানে কি বলবো, এক ধরনের একটা অণুজীবের আক্রমণে বা ধরো এক ধরনের একটা মহামারীর কারণে, জীবাণুর কারণে যত ফসল আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। অলরেডি হচ্ছে ধান নষ্ট হয়ে গেছে, ওকরা নষ্ট হয়ে গেছে, খালি যে এখন মানে ভুট্টা টিকে আছে, এটাও যে কোনো সময় কি হয়ে যাবে, এটাও যে কোনো সময় হচ্ছে নাই হয়ে যাবে। এখানে শুধুমাত্র ভুট্টাই দেখানো হয়েছিল কিসের কারণে, একটা জীবাণুর কারণে। জীবাণু পুরো পৃথিবীর মানে ওদের ওই ওই এলাকার যত খাদ্যশস্য আছে, ফসল আছে, ফসল নষ্ট করে দিচ্ছে। সামারি হচ্ছে সকল ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এবং ফসল নষ্ট হওয়ার কারণে আরেকটা জিনিস যেটা ঘটতেছে যে অনেক বড় বড় ঝড় আসতেছে, যেই ঝড় আসার কারণে তাদের এলাকায় ধুলাবালিতে ভরে যাচ্ছে। মুভিতে দেখবা ধুলাবালিতে ভরে যাচ্ছে, এবং এই ধুলাবালিতে ভরার কারণে মানুষ বাইরে বেরোতে পারতেছে না। হঠাৎ করে ঝড় আসতেছে, ধুলাবালিতে ভরে যাচ্ছে, এবং সেই ধুলাবালিতে থাকার কারণে মানুষের লাংসে অনেক ক্ষতি হচ্ছে, ফুসফুসে ক্ষতি হচ্ছে, মানুষ দ্রুত মারা যাচ্ছে। তাহলে দেখো পরিবেশ খারাপ এবং একটা জীবাণুর আক্রমণে ওদের সকল ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এটা সামারি বললাম আর কি। মুভিটা দেখলে তুমি আরো, আমি বেশ কয়েকদিন আগে মুভিটা দেখছি, অনেকদিন দেখা হয় নাই, যার কারণে আমি হয়তো কাহিনীর এক্সাক্টলি তোমাদের বলতে পারতেছি না, বাট এরকমই একটা ঘটনা আর কি, যে জীবাণুর আক্রমণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তারা খাবে কি, না খায় তো এরা বাঁচতে পারবে না। আর এটা এমনই খারাপ একটা জীবাণু যেটা বায়ুমণ্ডলের নাইট্রোজেন দ্বারা বেঁচে থাকে। এটা এত খারাপ জীবাণু। বায়ুমণ্ডলে নাইট্রোজেন অনেক বেশি, নাইট্রোজেন দ্বারা বাঁচে এবং অক্সিজেন নষ্ট করে ফেলে। এবং এই মুভিতে একটা কথা বলে যে একটা সময় এমন আসবে যে মানুষ না খাইতে পায়ে মরার আগে মানুষ অক্সিজেনের অভাবে দম না নিতে পারার কারণে মারা যাবে। এবং যেহেতু ঝড় আসতেছে, সুতরাং মানুষের লাংসেরও ক্ষতি হচ্ছে। তারপরে পরিবেশেরও খারাপ অবস্থা, যে কথাটাই যে এখানে আসছে, পরিবেশেরও খারাপ অবস্থা, এবং খাদ্য উৎপাদন করতে পারতেছে না তারা, কারণ সকল ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এবং এমন একটা অবস্থা তারা চিকিৎসাও ঠিকমতো করতে পারতেছে না, এখন এটা এমন একটা রোগ, চিকিৎসা তো সারতেছে না। তো তিনটা প্রবলেম দেখো, যে তিনটা প্রবলেম তোমাদের বইয়ের লাইন, এটা কিন্তু তোমাদের বইয়ের লাইন ভাই, আমি কিন্তু বানাই লিখি নাই, তোমাদের বইয়ের লাইনে যে তিনটা প্রবলেমের কথা বলছে, এই তিনটা প্রবলেমই ডিল করছে ইন্টারস্টেলার মুভি। এবং তার কারণে তারা এখন কি ঠিক করলো, তারা ঠিক করলো যে এই যে মেইন যে ক্যারেক্টারটা কুপার হচ্ছে বেসিক্যালি একজন নাসার পাইলট। হ্যাঁ, সে নাসার পাইলট, সে খুব ভালো রকেট চালাতে পারে। সো নাসা থেকে তাকে ডাকা হলো যে তারা একটা অপারেশন করবে, যে অপারেশনে তারা এই পৃথিবী ছেড়ে অন্য একটা গ্রহে যাবে, যে গ্রহে প্রাণ আছে কিনা দেখার জন্য, যে গ্রহে লাইফ আছে কিনা। যদি সেই গ্রহে লাইফ থাকে, তাহলে এই পৃথিবীর সকল মানুষকে নিয়ে তারা ওই গ্রহে যাইতে পারবে, ওই গ্রহে যেয়ে বসবাস করতে পারবে। এটা তাদের ছিল অপশন 1। তাদের কাছে দুটো অপশন ছিল। অপশন 1, তারা এইখান থেকে অন্য একটা গ্রহে চলে যাবে, যে গ্রহে মানুষকে নিয়ে যাবে, যে গ্রহে মানুষ বসবাস করতে পারবে। বাট সেই গ্রহটাকে আগে খুঁজতে হবে, সেই গ্রহটাকে খুঁজে বের করতে হবে। সেই গ্রহটাকে খুঁজে বের করতে না পারলে তো হবে না, সেখানে মানুষকে টিকে থাকতে হবে। কারণ আমরা যে পৃথিবীতে আছি, মাদার আর্থ, এই পৃথিবী আমাদেরকে টিকে থাকার জন্য যা যা দরকার সেগুলো ক্যারি করে। মহান আল্লাহ তাআলা সেগুলো আমাদের পৃথিবীতে দিয়ে দিয়েছেন, এই জন্য আমরা বাঁচতে পারতেছি আল্লাহ তাআলার ইচ্ছায়। অন্য কোনো জায়গায় হয়তো এটা সম্ভব না, এখন সায়েন্স আবিষ্কার করতে পারে না, থাকলেও থাকতে পারে, হয়তো আবিষ্কার করতে পারে না, সেই গ্রহে যাইতে হবে। এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। আর যদি তারা সেই গ্রহ থেকে ফেরত আসতে না পারে, ধরো তার একটা গ্রহ গেল, যদি তারা সেই গ্রহ থেকে ফেরত আসতে না পারে, তাহলে কি হবে? অপশন টু, তারা তারা হচ্ছে কিছু কিছু মানে আমি যদি সহজ ভাষায় বলি, কিছু ফার্টিলাইজড এগ নিয়ে গেছে, নিষিক্ত ডিম নিয়ে গেছে, মানে হচ্ছে জাইগট যেটাকে বলে আর কি। হ্যাঁ, এরকম টাইপের বলতে পারো। ঠিক আছে, আমি একটু আমার মতো করে আমি বুঝাচ্ছি এটাকে। সেগুলা দিয়ে তারা ওই যেই পৃথিবীতে তারা গেছে, যেখানে হয়তো মানুষকে তারা নিয়ে যেতে পারছে না, বা যারা যাবে তারা তো একজন না, অনেক কয়েকজন মিলে গেছে, তারা সেখানে যে নতুন জীবকেও এখানে জন্ম দিবে, নতুন জীবকে জন্ম দিবে। সেই জীবের একটা, কি বলবো তোমাদেরকে সহজ ভাষায় যদি বুঝাই, সেই জীবের একটা ডিম, সহজ ভাষায় বললাম আর কি, ডিম তারা তাদের স্পেসশিপে করে নিয়ে গেছে। যদি তারা সেখান থেকে ফেরত আসতে না পারে, তাহলে অ্যাটলিস্ট পৃথিবীর যে জীবগুলো আছে, এরকম কয়েকটা জীব বা ধরো বিভিন্ন জিনিসের ডিম তারা ওই দেশে যে ফুটে সেখান থেকে তারা মানুষ থেকে শুরু করে অন্য কিছু তৈরি করবে, এরকম তাদের একটা কনসেপ্ট ছিল। এই দুটা কনসেপ্ট তাদের ছিল। তাহলে দেখো দুইটা কনসেপ্ট কিসের উপর বেস করে, দেখো তো। প্রথম কনসেপ্ট হচ্ছে মানুষকে নিয়ে যাওয়া, লাইফকে সেভ করা, সেভ করা এবং মানুষকে সেখানে নিয়ে যাওয়া, লাইফকে। এবং দ্বিতীয় কি, যদি তারা যাইতে না পারে, তাহলে কি করা, সেখানে নতুন করে কলোনি তৈরি করা, নতুন করে জীবের কলোনি তৈরি করা। কিভাবে? এগ দিয়ে, ডিম ফুটায় এখানে নতুন জীব তৈরি করবে। মানুষেরও তো ডিম্বাণু আছে, শুক্রাণু আছে, এই দুটা মিলিত হলেই তো নতুন একটা জীব তৈরি, যেটাকে জাইগোট বলে, রাইট? তো এই দুটা কনসেপ্ট তাদের ছিল। এখন দেখো তো কনসেপ্ট দুটা কিসের উপর বেস করে আছে? দুটোই বায়োলজির উপর বেস করে আছে। লাইফ মানেই বায়োলজি, আর এই যে ডিম থেকে নতুন জীব তৈরি করা, এটাও কিন্তু বায়োলজি। এই দুটা কনসেপ্টের উপরে মুভিটা ছিল। এবং তারপর পুরোটা মিলে দেখাইছে ফিজিক্স, অনেক জটিল ফিজিক্স, রকেট তারা নিয়ে যাচ্ছে, তারপর এখানে ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, টাইম ডাইলেশন, কত কিছু,
ঠিক আছে, দেখা যায় যে তারা এমন একটা পৃথিবীতে চলে গেছে, যে পৃথিবী বলতে এমন একটা গ্রহে চলে গেছে, যেই গ্রহের টাইম আর বাংলাদেশ আমরা যেখানে আছি সেখানে টাইমের থেকে অনেক ডিফারেন্স। আমাদের আমাদের মানে ওরা যেই গ্রহে গেছে সেই গ্রহে থাকা 1 ঘন্টা পৃথিবীতে থাকা 13 বছরের সমান, বা এরকম একটা কনসেপ্ট ছিল। ঠিক আমি হয়তো একটু ভুলে গেছি, বাট এরকম একটা ব্যাপার ছিল। ঠিক আছে, বছরের পর বছর পার হয়ে যায় এরকম একটা অবস্থা। এবং আমি তোমাদের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি না, এটা বললে একটা স্পয়লার হয়ে যাবে, এটা বলা যাবে না, তুমি চাইলে দেখে নিও। তো এরকম বাকি সব জিনিসটা ফিজিক্সের উপর, বাকি পুরো মুভিটা হয়েছে কিসের উপর, বাকি পুরো মুভিটা হয়েছে ফিজিক্স প্লাস ম্যাথের উপর, পুরো মুভিটা ফিজিক্স প্লাস ম্যাথের উপর। বাট মেন লক্ষ্য ছিল হচ্ছে জীবনকে বাঁচানো, মেন লক্ষ্যটা ছিল জীবনকে বাঁচানো। এই মুভিতে বায়োলজি অনেক কম, ফিজিক্সই বেশি, বাট প্রত্যেকটা পরতে পরতে আসে লাইফকে বাঁচাইতে হবে, মেন লক্ষ্য হচ্ছে লাইফ। তার মানে আমরা যে ফিজিক্স পড়তেছি, যে কেমিস্ট্রি পড়তেছি, যে ম্যাথ পড়তেছি, প্রত্যেকটার মেন উদ্দেশ্য কি জানো? আমাদের জীবনকে সুন্দর করা, আমাদের জীবনকে সুন্দর করা। এই যে তোমার এসি চলতেছে, এই যে তোমার লাইট চলতেছে বা ফ্যান চলতেছে, এই কারেন্ট, এই তাপ, এই প্রেশার, সব কিছুই ফিজিক্স। এগুলো একটা ক্যালকুলেশন করে চলতেছে। তুমি যে মোবাইল চালাচ্ছ, এটা একটা ফিজিক্স অ্যান্ড ম্যাথ ক্যালকুলেশন। বাট কেন, কার জন্য এগুলো, উপলক্ষটা কি, কার জন্য এগুলা করা? আমাদের জন্য। আমরা কি, আমরা মানুষ, আমরা কি জীবন, আমরা লাইফ, বায়োলজির জন্য আলটিমেটলি সব কিছু করা, বায়োলজির জন্য এভরিথিং। তাহলে সব কিছুর মেন উপলক্ষ কিন্তু বায়োলজি, জন্য তোমাকে বায়োলজি শিখতে হবে। সেটাকে তুমি যদি ভালো করে ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে বায়োলজি শিখতে হবে। খাদ্য উৎপাদন, এমন তো খাবার বানানো যাবে না যেটা মানুষের জন্য ক্ষতিকর, এমন তো কিছুটা করতে হবে যাতে মানুষের চিকিৎসা ভালো হয়, মানুষ সুস্থ হয়। এবং পরিবেশের ক্ষতি করা যাবে না, পরিবেশের উন্নতি করতে হবে। যেমন পরিবেশের খারাপ অবস্থা, টিকতে পারতেছে না এই মুভিতে। আমি হাইলি রিকমেন্ড করবো ইন্টারস্টেলার মুভিটা দেখার জন্য, তুমি তাহলে আরো ভালো করে শিখতে পারবা। তো দেখো, এবার হচ্ছে বইয়ের কিছু লাইন এখানে লেখা আছে, এই প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেন করতে পারবো। আমি আমার নিজের মতো একটা স্লাইড বানাইছি, সেটা তোমরা পড়ো, তারপর আমরা এখানে চলে আসবো, দেখবা এই প্রত্যেকটা লাইন তুমি এক্সপ্লেন করতে পারতেছো। এটা হচ্ছে প্রথম পেজ। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি স্লাইডে অনেক কিছু লিখবো, অনেক কিছুই বলবো, বাট এন্ড অফ দ্য ডে পড়তে হবে তোমাকে মেইন বই। আমার স্লাইডে যেগুলো লেখা আছে এগুলো তুমি না পড়লেও চলবে, মেইন বই তোমাকে শিখতে হবে, মেইন বই তোমাকে পড়তে হবে। আচ্ছা, আসো আমরা আসি জীববিজ্ঞানের ধারণা। এই যে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি এক্সপ্লেন করছি এখানে সুন্দর করে, আমি এখানে ব্যাখ্যা করে লিখছি এখানে। দেখো, জীববিজ্ঞানের ধারণা প্রথমে কি নিয়ে আলোচনা করছে? প্রথমে জীব ও জ্বরের পার্থক্য করছে, তোমাদের ওই স্লাইডটাই কি করছে, জীব আর জ্বরের পার্থক্য করছে। দেখো, সাধারণভাবে জীবন থাকলে জীব এবং জীবন না থাকলে জড়, এটা আমরা সবাই জানি। যেমন আমি জীব, তুমি জীব, গাছপালার জীব, এই কলমটা একটা জড় বস্তু, এই কলমটা কি একটা জড় বস্তু, কারণ জীবন নাই। তাহলে জীব থাকলে, জীবন থাকলে জীব, জীবন না থাকলে জড়। ইজ দ্যাট সো মাচ ইজি? এটা কি এতটাই সহজ? আমি যেভাবে বলে ফেললাম, এতটাই কি সহজ এই জিনিসটা? এতটা সহজ না, এর মধ্যে অনেক কিছু আছে। যেমন আমি তোমাদের কি দেখাবো, আমার তো আসলে আমার ল্যাবে, আমি যেখানে ক্লাস নেই, এটা তো আমার বাসায় আমার স্টুডিও, আমার ল্যাব দুটোই এক জায়গায়। এটা আমার ল্যাবে অনেক বায়োলজিক্যাল জিনিস আছে, আমি তোমাদেরকে পরে দেখাবো না। এটা হচ্ছে একটা ইলেকট্রিক রে, স্ট্রিং রে এর মতো, এটা ইলেকট্রিক রে। এটার একসময় জীবন ছিল, এটাকে আমি এখন ফরমালিনের মধ্যে রেখে দিছি। এরকম অনেক কিছু আমার এখানে আছে, আমি যদি তোমাদেরকে দেখাই তোমরা অনেক মজা পাবে। একদিন আমি দেখাবো নি আমার এখানে কি কি আছে। যেমন ধরো, এটা একটা কাঁকড়া, এর মধ্যে আছে একটা কাঁকড়া, দাঁড়াও, এর মধ্যে একটা কাঁকড়া আছে, কাঁকড়া, এই যে কাঁকড়া, কাঁকড়া আর এটা একটা ইলেকট্রিক রে। এই দুটো কিন্তু একসময় জীবিত ছিল, এখন কিন্তু জীবিত না, এখন কিন্তু এটা মৃত। এটা মারা যাওয়ার পর আমরা এটাকে ফরমালিন করে এখানে রাখছি আমার ল্যাবে। তো এর মধ্যে তো জীবন নাই, তাহলে এটা এখন কি একটা, এটা একটা জড়বস্তুতে পরিণত হয়েছে। যে ফরমালিনের মধ্যে রাখা হয়েছে এটা জড়বস্তু, এটা তো একসময় একটা জীবন ছিল, এটা তো একসময় জীবন, যেটা আমি ধরার কারণে আমার হাতে ফরমালিন লেগে গেছে, যাই হোক, এটা তো একসময় জীবন ছিল, এখন তো জীবন নাই কেন, ওয়াই? এটাই তো বায়োলজির মজা। তো জীবন থাকলে জীব, জীবন থাকলে জীব, আর না থাকলে জড়, ঠিক আছে। কিন্তু কিন্তু তবে বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে জীবন ও জ্বরের সীমারেখা নির্ধারণ করা বেশ জটিল। জীবন ও জ্বরের সীমারেখা নির্ধারণ করা বেশ জটিল। কথাটা কেন বলছে? কথাটা এই কারণেই বলছে, এই যে ব্যাঙটা, এই যে ব্যাঙটা একটা সময় বেঁচে ছিল। আমি যদি ক্যামেরা ফোকাসে ঠিক করে দিই, 1 মিনিট, একটু ওয়েট। ওকে, এই যে ব্যাঙটা, এটা একটা সময় বেঁচে ছিল, এটা একটা সময় বেঁচে ছিল, রাইট? তারপর মারা যাওয়ার পরে এটাকে আমরা সংগ্রহ করছি, সংগ্রহ করে এটাকে আমরা এরকম ফরমালিনের মধ্যে রাখছি। এই ফরমালিনের মধ্যে কিন্তু রাখা, যাতে করে ফরমালিন ভিতরে পানি। ফরমালিনটা একটা জড় বস্তু, এটা রাসায়নিক বস্তু, জড় বস্তু এবং রাসায়নিক বস্তু। এবং ব্যাঙটা, এই ব্যাঙটা তো আলটিমেটলি এখন মৃত। তাহলে ব্যাঙটা এখন কি বস্তুতে পরিণত হয়েছে বলো? ব্যাঙটা এখন কি বস্তুতে পরিণত হয়েছে? জড় বস্তুই তো বলতে হবে, তাই না? এই যে কাঁকড়া একসময় জীবিত ছিল, বাট এখন তো সেটা মৃত, এখন তো সেটা একটা জড়বস্তুতে পরিণত হয়েছে। আমি তোমাদের আর কি দেখাবো? আমি যে কোনো কিছু দিয়ে এটা এক্সপ্লেন করা সম্ভব। যেমন ধরো,
এটা একটা শৈবাল, এর নাম হচ্ছে চারা, শৈবালটার নাম হচ্ছে চারা। এটা কিন্তু মৃত, এটা কিন্তু এখন মৃত, একসময় তো জীবিত ছিল, একটা সময় তো এর মধ্যে জীবন ছিল, বাট এখন সেটা কি হয়ে গেছে, এখন সেটা মৃত। তো এইটাকে তুমি কেমনে এক্সপ্লেন করবা, এই জিনিসটাকে তুমি মাছ বরাবর কেমনে রেখা টানবা, জীবন আর জ্বরের মাঝখানে রেখাটা তুমি কিভাবে টানবা? কি নাই হয়ে গেছে ওর কাছ থেকে, কি নাই হয়ে গেছে ওর কাছ থেকে যার কারণে সে মৃত? হোয়াট, কি নাই যার কারণে সে মৃত? সেটা আনসার হচ্ছে লাইফ। কি নাই? লাইফ নাই। এখন বলো এই লাইফটাকে তোমার ফিজিক্স, তোমার ম্যাথ কিভাবে এক্সপ্লেন করবে? এই লাইফটাকে কিভাবে এক্সপ্লেন করবে ফিজিক্স ম্যাথ? কিভাবে ক্যালকুলেট করবে যে কয়টা লাইফ আছে? কিভাবে এটাকে ফিজিক্স দিয়ে তুমি এক্সপ্লেন করবা? কিভাবে তুমি মাপবা? লাইফকে মাপা গেছে? মাপা যায় নাই তো, কি করবা তুমি এইভাবে, কেমনে করবা? তো লাইফটাকেই বলা হয় বায়োস, লাইফকেই বলা হয় বায়োস। লাইফ মানেই হচ্ছে বায়োস, ঠিক আছে? তোমাদের বই লেখাই আছে এই সম্পর্কে। এই যে এটা একটা গ্রিক শব্দ, গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে বায়োস, লাইফ। তাহলে কি নাই, এইটাই বায়োলজি তোমাকে শেখাবে, যে কেন লাইফ, কেন লাইফ না, কেন লাইফ, কেন লাইফ না। যেমন আমি তোমাদের একটা জিনিস দেখাই, মরে গেলেই যে সব শেষ, মানে একটা জিনিস নাই হয়ে গেলে যে সব শেষ হয়ে যায় তা কিন্তু না। তেমন ধরো এই যে এটা একটা ফুল, এটা বিদেশি ফুল, খুব সুন্দর, তোমরা দেখতে পারো, এই যে খুব সুন্দর না ফুলটা? দেখো আমি শুভ্র ভাই এইভাবেই পড়াই রিয়েল লাইফ বায়োলজি, হ্যাঁ, আমার কাজই হচ্ছে এভাবে পড়ানো। দেখো এই যে সুন্দর একটা ফুল, এই ফুল গাছটা দেখো তরতাজা, কিন্তু তরতাজা, জাস্ট গতকালকে রাখা হয়েছে, এটা গতকালকে রাখা হয়েছে, পানিতে রাখা হয়েছে, কিন্তু নিশ্চয় তুমি পানি দেখতে পারতেছো, এটার মধ্যে এখন লাইফ আছে, কেউ আছে এই কারণে সে টিকে আছে, এই কারণে ফুলটা ফুটতেছে, এটার মধ্যে লাইফ আছে। তাহলে একে তো গাছ থেকে পৃথক করে ফেলা হয়েছে। আমরা অনেক সময় কি করি, পাতাবাহার গাছ থেকে, আমরা অনেক সময় পাতাবাহার গাছের ডাল কেটে সেটাকে আমরা কি করি, পানিতে রাখি, পানিতে রাখার পরে সেখান থেকে নতুন করে শিকড় গজায়। তাহলে গাছ থেকে তো কেটে ফেলা হইলো, তাহলে লাইফ থেকে কেটে ফেলা হয়েছে, বাট সেখান থেকে আবার লাইফ হয়ে গেছে, সেটা আবার শিকড় গজাইছে, সেখান থেকে আবার নতুন লাইফ হয়ে গেছে। স্ট্রেঞ্জ না? তোমার হাত কেটে এখন রেখে দিলে তোমার হাত থেকে নতুন মানুষ হয়ে যাবে? সম্ভব? এটা সম্ভব না, বাট সে তো পারতেছে। এখন দেখো এইটা একটা কাঠ, এইটা একটা কাঠ, বা ধরো একটা স্টিক, হ্যাঁ, এটা স্টিক কাঠের মতো চিকন, এটাও তো একটা স্টিক, আমার যে হাতে পেন্সিলটা, এটা তো একটা স্টিক, দুটো তো সেম টাইপেরই জিনিস, দুটোই তো কাঠ। তাহলে এটাও কাঠ, এটাও কাঠ, এটাকে প্রসেস করে স্টিক বানানো হয়েছে, আর হয়তো এখান থেকে শিকড় হবে না, বাট ফুল তো ফুটবে, তার মানে কি জীবনের কিছুটা হলেও তো এখানে আছে, একেবারে তো মরে যায় না এসে। ধরো একটা পাতাবাহার গাছ, কিছুদিন পর এখান থেকে ধরো মূল গজাবে, বাট এইটা আমি যতই পানিতে রেখে দেখে থেকে মূল গজাবে? গজাবে না। আবার এটাও আস্তে আস্তে একটা সময় মারা যাবে, আমার হাতের যে ফুলদানিটা এটাও একটা সময় মারা যাবে, বাট এখনও তো সে টিকে আছে, এখনও তো সে টিকে আছে, তার মধ্যে তো কিছু না কিছু প্রসেস চলতেছে, তা বলতে পারি কিছু হলো লাইফ তার মধ্যে আছে। তাহলে এটা কি? তাহলে এটার মধ্যে তো কোনো লাইফ নেই, তো তুমি কিভাবে এক্সপ্লেন করবা? দূরে তো কাঠ, দূরে তো গাছ থেকে আসছে, বাট ওর মধ্যে কিছুটা হলেও লাইফের এখনো বিদ্যমান আছে, দেখা যেতে পারে যে এখান থেকে মূল গজায় গেছে, তার মানে পুরোপুরি জীবিত হয়ে যাবে। এইটা কি? তুমি এটাকে কিভাবে এক্সপ্লেন করবা? ফিজিক্স ম্যাথ দিয়ে কিভাবে এক্সপ্লেন করবা? এটা শিখতে গিয়ে তোমাকে বায়োলজিতে যেতে হবে, বায়োলজিতে যেতে হবে। হোয়াট ইজ লাইফ? হোয়াট ইজ লাইফ? একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াকে আমরা বলি না রোগ তৈরি করে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কিন্তু একটা কোষ, একটা কোষ, যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না, ব্যাকটেরিয়া একটা কোষ এবং ওটার মতো লাইফ আছে, ওটার মতো লাইফ আছে, একটা থেকে দুইটা হয়, কেমনে? কেমনে? দ্যাটস দ্য ফ্যাক্ট। দেখো তারপরে কি লেখছে, ভৌত বিজ্ঞানের সাথে সম্পর্ক, জীববিজ্ঞানের সাথে ভৌত বিজ্ঞানের কি সম্পর্ক? জীবনের মূল ভিত্তি মূলত পদার্থবিজ্ঞান এবং রসায়নের নিয়মের উপর দাঁড়িয়ে, এই কথা তোমাদের বইয়ে লিখছে। মানে আমাদের এভরিথিং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে তুমি এক্সপ্লেন করতে পারবা, জীবনের মূল ভিত্তিগুলা। যেমন আমার শরীরে যা যা জিনিসপত্র আছে সেটা তুমি এক্সপ্লেন করতে পারবা কেমিস্ট্রি দিয়ে। যেমন আমার রক্ত আছে, রক্তের কী কী উপাদান আছে কেমিস্ট্রিতে তুমি সেটা এক্সপ্লেন করতে পারবা। এন্ড অফ দ্য ডে সব ঘুরে ফিরে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেনের মধ্যেই যে আটকাবে। আর প্রত্যেকটা জিনিস ফিজিক্সের সূত্র অনুযায়ী হচ্ছে, প্রত্যেকটা জিনিসই ফিজিক্সের সূত্র অনুযায়ী হচ্ছে। যেমন ধরো আমার রক্তের একটা চাপ আছে, চাপ কি? ফিজিক্স। আমার রক্তের একটা তাপমাত্রা আছে, আমার শরীরের একটা তাপমাত্রা আছে, তাপমাত্রা কি? ফিজিক্স। আমার রক্তের একটা গতি আছে, গতি কি? ফিজিক্স। আমাকে গ্র্যাভিটি টানতেছে, এটা কি? ফিজিক্স। আমার শরীরে অনেক রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এটা কি? কেমিস্ট্রি। আমার শরীরে রক্ত আছে, রক্তের মধ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান আছে, এগুলো কি? কেমিস্ট্রি। তুমি ফিজিক্স কেমিস্ট্রি দিয়েই তুমি আমার শরীরে সব কিছু এক্সপ্লেন করে ফেলতে পারবা, বাট তুমি ফিজিক্স কেমিস্ট্রি ব্যবহার করে তুমি আমার মতো একটা শরীর তৈরি করো। শরীর তৈরি করার দরকার নেই, একটা গাছের মতো একটা কিছু তৈরি করো। মানুষের শরীর তো অনেক কঠিন, একটা গাছের পাতা তুমি তৈরি করো,
বাট ছোট একটা গাছের চারা তুমি তৈরি করো, গাছের চারাতে যা যা ফিজিক্স আছে, যা যা কেমিস্ট্রি আছে, সবগুলো দিয়ে একটা গাছের চারা তুমি তৈরি করো, তারপর ওইটার মধ্যে একটা লাইফ দাও তো, দেখো তো তুমি পারো কি না? পারবা না, পারবা না। আল্লাহ যতক্ষণ না চায় ততক্ষণ পর্যন্ত ওর লাইফ আসবে না। এবং যদি তুমি সব কিছুকে একসাথে করে ওটাকে তুমি যদি চালাইতে পারো, এটা তোমার কথাই হবে না, এটা আল্লাহর কথাই হবে। আল্লাহ যখন ওটার মধ্যে জীবন দিয়ে দেবে তখন সেটা চলবে। তাহলে এই জীবনটা কি? এটাই বায়োলজি। তুমি সব কিছু ফিজিক্স কেমিস্ট্রিতে এক্সপ্লেন করতে পারবা যেটার মধ্যে জীবন আছে, বা যেটার মধ্যে জীবন নাই সেরকম একটা জিনিসের মধ্যে তুমি ফিজিক্স ঢেলে দাও, কেমিস্ট্রি ঢেলে দাও। এই যে একটা গাছের পাতা, এই যে একটা গাছের পাতা, এই যে একটা বড় গাছের অংশ, এটা তুমি এটা তো একসময় ছোট ছিল, রাইট? ছোট একটা গাছের মতো তুমি বানাও, কেমিস্ট্রি দিয়ে তুমি পারবা, ফিজিক্স দিয়েও তুমি পারবা, সব কিছু দিয়ে তুমি পারবা বানাইতে, বাট সেটাকে তুমি চালাইতে পারবা না। সেই গাছ, ছোট গাছ যেটা তুমি বানাইছো সেটাকে তুমি চালাইতে পারবা না। আমি মানুষ দিয়ে বললাম না, এটা অনেক কঠিন, বলাটা আসলে ঠিক না, বাট আমি গাছ দিয়ে এই জন্যই বললাম তুমি সেটাকে চালাইতে পারবা না। কেন পারবা না? লাইফ নাই তাই। তো লাইফটা কি তাহলে? এইখানেই তো আসলে এই জীবন আর জ্বরের মাঝখানে আটকায় গেলো। তুমি জড় বস্তু, ফিজিক্স আর কেমিস্ট্রি জড় বস্তু, এটা তুমি সবকিছু বানাই ফেললা, সবকিছু দিয়ে দিলা তুমি, তারপরে সেটা চলতেছে না। কেন চলতেছে না? কারণ লাইফ নেই বলা। কি করলে লাইফটা আসবে? কি করলে লাইফটা আসবে? এটা তো আল্লাহ ঠিক করে দিয়েছেন সব কিছু। যদি ওনার মধ্যে লাইফ চলে আসে কোনো কারণে, ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে সব কিছু দিয়ে দিলা, সব কিছু ঠিকঠাক দিলা, আমাদের শরীরে যা যা থাকা দরকার বা একটা গাছের শরীরে যা যা থাকা দরকার সব কিছু তুমি দিয়ে দিলা, দিয়ে সে গাছের মতো করে বড় হওয়া শুরু করলো। আগে তো সেটা কেমিক্যাল ছিল, আগে তো সেটা ফিজিক্স ছিল, হঠাৎ করে লাইফ কেমনে হয়ে গেল? কি হইলো তার মধ্যে? সে হঠাৎ করে লাইফ হয়ে গেল, এটাই বায়োলজি। সে হঠাৎ করে যদি লাইফ হয়ে যায় সেটাই হচ্ছে বায়োলজি। দেখো, জড়গত জড় জগৎ যে নিয়মে চলে, জীবজগৎ সে একই প্রাকৃতিক নিয়মে চলে। অর্থাৎ যার মধ্যে জীবন আছে সে জড় বস্তু যেই নিয়মে চলতেছে সেই নিয়মেই চলবে। আমার জন্য ফিজিক্সের নিয়ম অন্যটা না, আমার জন্য নিউটনের সূত্র চেঞ্জ হয়ে যাবে না, আমার জন্য তাপের সূত্র চেঞ্জ হয়ে যাবে না, সব সেমই থাকবে। কিন্তু আমি স্পেশাল, কারণ আমার মধ্যে লাইফ আছে। তাপের ব্যাপারটা আসলে আমি তোমাদের একটু বলি। তাপের একটা বৈশিষ্ট্য কি? তাপ বেশি থেকে কমের দিকে যায়, তাপমাত্রা বেশি থেকে বা তাপ বেশি থেকে কমের দিকে যায়। তার মানে কি? তার মানে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি একটা গরম জায়গায় ওনারা ঠান্ডা কিছুকে রাখো, তুমি যদি গরম জায়গায় ওনারা ঠান্ডা কিছুকে রাখো, তাহলে ঠান্ডা জিনিসটা আস্তে আস্তে গরম হওয়া শুরু করবে। তাপ এভাবে বেশি থেকে ধরো তাপ ছড়াইলো, মানে যেখানে তাপ নাই সেখানে তাপটা চলে গেল। এটা ফিজিক্স, এটা পুরোপুরি ফিজিক্স। তেমনি তুমি যদি একটা গরম রুমে যাও হঠাৎ করে, ধরো অনেক গরম রুম, তোমার শরীর কি গরম হয়ে যাবে? তোমার শরীর কি গরম হবে? তোমার কি মনে হয়? ধরো সৌদি আরবে তো অনেক গরম, 40 ডিগ্রি 40 ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যায়, মাঝে মাঝে 42-43 ডিগ্রিও তাপমাত্রা চলে যায় কিন্তু অনেক গরম লাগে। কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা সবসময় ফিক্সড, এটা কখনো বাড়ে না কমেও না, 36-38 এর মাঝখানেই থাকে তাপমাত্রা, 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝখানেই থাকে। তুমি ধরো 42 ডিগ্রি তাপমাত্রা চলে গেলে তোমার শরীরের তাপমাত্রা কি 42 ডিগ্রি হয়ে যাবে? হবে না। তোমার শরীরে এমন একটা সিস্টেম আছে, এটা সবসময় ফিক্স থাকবে তাপমাত্রা। বা ধরো তুমি এখন একটা বরফের দেশে চলে গেলা, ধরো তুমি এখন কোথায় চলে গেলা, তুমি এখন ধরো জাপান চলে গেলা, জাপানে এখন ধরো মাইনাস তাপমাত্রা, তাপ এখন মাইনাসে তাপমাত্রা, -2-3 চলে গেছে, -7 চলে গেছে। সেখানে গেলে কি তোমার শরীরের তাপমাত্রা মাইনাস হয়ে যাবে? না, তোমার সময় তাপমাত্রা সবসময় ফিক্স থাকবে, এটাই বায়োলজি। এখন তার মানে কি তোমার জন্য ফিজিক্সের সূত্র চেঞ্জ হয়ে গেল? কারণ ভাই আপনি তো একটু আগেই বললেন যে আপনি যদি এখন গরম জায়গায় একটা ঠান্ডা কিছুকে রাখেন সে গরম হয়ে যাবে, তাহলে আমি এখন গরম জায়গায় গেছি, তাহলে আমার শরীরের তাপমাত্রা কেন ফিক্সড, কেন চেঞ্জ হচ্ছে না? তাহলে তো আমার জন্য ফিজিক্সের নিয়ম চেঞ্জ হয়ে গেল না। তোমার জন্য ফিজিক্সের নিয়ম চেঞ্জ হয় নাই, তোমার জন্য ফিজিক্সের নিয়ম চেঞ্জ হয় নাই ভাই। এইটা যখন তুমি সায়েন্সটাকে ভালো করে শিখবা তখন তুমি রিয়েলাইজ করবা যে তোমার শরীরে এমন কিছু কার্যক্রম শুরু হয়েছে যে কার্যক্রম তোমার শরীরের তাপমাত্রাকে ফিক্স করে রাখছে। কারণ আমাদের শরীর এমনভাবে বানানো, আমাদের শরীরের তাপমাত্রা যদি বাইরের তাপমাত্রার সাথে উঠানামা করে তাহলে আমরা মারা যাব। আমার শরীরে যদি হঠাৎ করে তাপমাত্রা কমে যায়, আমার শরীরের তাপমাত্রা যদি এখন 36 বা 38 থেকে হঠাৎ করে 15-তে নেমে যায়, আমার শরীরের রক্ত চলাচল থেকে শুরু করে অনেক কিছু বন্ধ হয়ে যাবে। বা হঠাৎ করে যদি আমার শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে আমার শরীরে অনেক মেকানিজম একদম ফায়ারিং হয়ে যাবে, সহজ বাংলায় বললাম আর কি। এই জন্য ফিক্সড রাখাটা দরকার। তাহলে এই সিস্টেমটা আমার শরীরের আছে। আমার শরীর কী করে? বাইরের তাপমাত্রার সাথে আমার শরীরের তাপমাত্রার সামঞ্জস্য রাখার জন্য শরীরের ভিতরে অনেক রকমের মেশিন স্টার্ট করে দেয়, অনেক রকমের মেকানিজম স্টার্ট করে দেয়, অনেক রকমের কার্যক্রম আমার শরীরের মধ্যে তৈরি হয়, যার কারণে বাইরের তাপমাত্রা যাই হোক আমার শরীরের তাপমাত্রা ফিক্স থাকে। এটা ফিজিক্সের নিয়মের বাইরে যে হচ্ছে না, বাইরের তাপমাত্রার সাথে আমার শরীরের তাপমাত্রাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। মানে আমার শরীরে এমন কিছু কার্যক্রম করতেছে যে বাইরের তাপমাত্রা বাড়ুক না কেন আমার তাপমাত্রা বাড়বে না। এটা ফিজিক্সের নিয়মের মধ্যে থেকেই করতেছে, এটা কেউ ভাইবো না যে ফিজিক্সের নিয়মের বাইরে চলে গেছে। একটু একটু করে আমার শরীর সেটাকে সাথে ব্যালেন্স করছে। তো এই ক্ষমতাটা কেমনে আসে? এই ক্ষমতাটা কি এই কলমের আছে?
কলমের এই ক্ষমতাটা আছে? নাই। কিন্তু কলম কী হবে, গরম জায়গায় রাখলে গরমও গরম হয়ে যাবে, ঠান্ডা জায়গায় রাখলে গরমও ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমার শরীর কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার লাইফ আছে। এটাই বায়োলজি। কেন হচ্ছে না? এটাই বায়োলজি তোমাকে শেখাবে। এটাই বায়োলজি শেখাবে যে কী এমন আমার শরীর করতেছে যার কারণে বাইরের তাপমাত্রা ওঠানামা করতেছে, বাট আমার শরীরের তাপমাত্রা ওঠানামা করতেছে না। কী এমন আমার শরীরে আছে যা হচ্ছে না? আবার কী এমন ব্যাঙের শরীরে নাই যে ব্যাঙের শরীর এই তাপমাত্রা ওঠানামা কন্ট্রোল করতে পারে না? একটু আগে যে ব্যাঙ দেখাইলাম, সেটা ব্যাঙ এটা পায় না। বাইরের তাপমাত্রা যদি অনেক বেড়ে যায়, ব্যাঙের শরীরের তাপমাত্রাও বেড়ে যায়। বাইরের তাপমাত্রা যদি কমে যায়, ব্যাঙের শরীরের তাপমাত্রাও কমে যায়। জন্য শীতকালে ব্যাঙ গর্তের মধ্যে লুকায় যায়। কেন জানো? কারণ শীতকালে এত তাপমাত্রা নেমে যায় বাইরে যে ব্যাঙ বাঁচতে পারে না। যেন ব্যাঙ গর্তের মধ্যে লুকায় যায়, যাতে তাপের গর্তের মধ্যে তো গরম থাকে, ওখানে লুকায় যায় সে। ব্যাঙের শরীরে কিন্তু এই ক্ষমতাটা নাই, আমার শরীরে কিন্তু আছে। তাহলে এইটাই হচ্ছে বায়োলজি। ফিজিক্স কেমিস্ট্রির যেখানে এক্সপ্লেন করতে পারে না, সেখানে বায়োলজি লাইফ দিয়ে সেটাকে এক্সপ্লেন করে দেয়। তারপরে দেখো, সমন্বিত জ্ঞান। জীবজগৎকে গভীরভাবে বুঝতে হলে ফিজিক্স কেমিস্ট্রি জানা অপরিহার্য। ঠিক আছে? তুমি যদি বায়োলজিকে ভালো করে বুঝতে চাও, এখানে বলেই দিছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান মানে হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তোমাকে জানতে হবে। বিজ্ঞানের দুটো অংশ, এটা হচ্ছে ভৌত বিজ্ঞান, এটা হচ্ছে জীববিজ্ঞান। ভৌত বিজ্ঞানের মধ্যে আছে ফিজিক্স আর কেমিস্ট্রি, আর জীববিজ্ঞান তো আলাদা। জীববিজ্ঞানের মধ্যে আছে উদ্ভিদের প্রাণী। নতুন গুণের উদ্ভব। দেখো, জীববিজ্ঞান কেবল জড়ের সমষ্টি নয়। অনেকগুলো জড় পদার্থ যখন একটি নির্দিষ্ট জটিল কাঠামোতে একত্রিত হয়, তখন সেখানে সম্পূর্ণ নতুন কিছু বৈশিষ্ট্যের জন্ম হয়, যা শুধু জড় উপাদানের মধ্যে থাকে না। এর মানেটা কি? এটা তোমাদের বইয়ের লাইন। এর মানেটা কি? এর মানে বলছে যে আমি যে কথাটা বললাম একটু আগে, যে তুমি সব টেমিক্যাল ফিজিক্স টিজিক্স সব কিছু একসাথে করে তুমি একটা ছোট্ট গাছের চারা বানাও, কোনো লাভ নাই যদি সেটার মধ্যে লাইফ না আসে। তাহলে এটাই বলছে যে জীববিজ্ঞান কেবল জড় বস্তুর সমষ্টি নয়। তুমি খালি জড় বস্তুকে এনে রেখে দিলা, সেটা লাইফ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। অনেকগুলো জড় পদার্থ একটা জটিল কাঠামোতে একত্রিত হয়। মানে জটিল কাঠামো বলতে যে আমাদের শরীর একটা কোষ বানানোটা তো সহজ না, একটা গাছ বানানোটা তো সহজ না, অনেক জটিল। তো তুমি বানাইলা, সেটা একত্রিত করে বানাইলা, সব কিছুকে একত্রিত করে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একত্রিত করে একটা গাছের মতো বানাইলা। সেখানে নতুন কিছু বৈশিষ্ট্য জন্ম দিতে হবে, তারপর সেটা গাছ হিসেবে কাজ করবে। সে নতুন কিছু বৈশিষ্ট্যটা কি আসলে? সে কি জন্ম হয়? এটা লাইফ জন্ম হয় ভাই, লাইফ। লাইফ জন্ম হইলেই সেটা জীবন হবে, আর তা না হলে সেটা জড়ই থেকে যাবে। অর্থাৎ এই নতুন বৈশিষ্ট্য জন্ম হয়, এটা লাইফ জন্ম হয়, যা শুধু জড় উপাদানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অর্থাৎ তুমি অনেক কেমিক্যাল এক জায়গায় রেখে দিলা, সেটা যে লাইফ হয়ে যাবে এমন কোনো গ্যারেন্টি নাই। সেটা যদি লাইফ হয়, তাহলে সেটা নির্দিষ্ট সিস্টেমে চলতে হবে, যেটা আল্লাহ তাআলা চালাবে। ঠিক আছে? উদাহরণ দেখো, একটা উদাহরণ তোমাদের বইয়ে বলছে, হাইড্রোজেন যেটা একটা গ্যাস, অক্সিজেন এটাও একটা গ্যাস। হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন অন্যকে জ্বালায়। এটা যখন মিলে তখন জ্বালাজালির কিচ্ছু নেই, পানি হয়ে যায়, যেটা পারলে আরও আগুনের নিভায়। একদম নতুন একটা জিনিস তৈরি হয়ে গেলো। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাদের অল্প পরিসরে বোঝানোর চেষ্টা করছে আর কি, যে হাইড্রোজেন আর অক্সিজেন একদম ডিফারেন্ট জিনিস, বা সেটা মিলে পানি হয়ে যাচ্ছে, একদম তরল উপাদান হয়ে যাচ্ছে। তেমনি অনেক জড় বস্তু একসাথে হইলেই যে হয়ে যাবে তা না। তুমি হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে রেখে দিলেই যে সেটা পানি হয়ে যাবে তা না। মানে বিদ্যুৎ চালনা করতে হবে, তারপর সেটা পানি হবে। হাইড্রোজেন অক্সিজেন রাখার পর সেখানে বিদ্যুৎ চালনা করতে, তারপর তুমি পানি পাবা। সেম, অনেক জড় বস্তু একসাথে করে দিলেই যে সেটা জীবন হয়ে যাবে তা কিন্তু না। ওটার মধ্যে এমন একটা কিছু লাগবে যার কারণে সেটা জীবন হইতে পারে। ওইটা কি? ওইটাই হচ্ছে লাইফ, ওইটাই জীবন, ওইটাই বায়োলজি। ঠিক আছে? এইভাবে জ্বরের সমন্বয়ে জীব গঠিত হলেও জীবের বৈশিষ্ট্য জ্বরের চেয়ে ভিন্ন। ওকে, এটাই বলছে। এখন এই কথাগুলো দেখো তোমাদের এখানে লিখছে, এটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি ধাপে ধাপে, যে জীবন আছে সে জীব, আর জীবন নাই সে হচ্ছে জড়। মোটা দাগে বোঝার জন্য বিশেষ সব পদার্থকে এরকম দুটো ভেগে ভাগ করা যেতে পারে, কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথায় জড় অচেতন অংশ শেষ আর কোথায় জীবনের শুরু অনেক সময় বলা মুশকিল। এই কথাই আমি একটু আগে বলছি, যে কোথায় জীব শেষ হয়, কোথায় জড় শেষ হয়, কোথায় জীব শুরু হয়, এটা কিন্তু বলা মুশকিল। যে কী কারণে জড় থেকে জীব হয়ে যায়, কী কারণে এটার জীবন নাই অথচ গাছের কাঠের জীবন আছে। আসলে জীবনের মূল ভিত্তি কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একই নিয়মে। অর্থাৎ আমাদের লাইফ চলতেছে ফিজিক্স কেমিস্ট্রির নিয়মেই। ফিজিক্স কেমিস্ট্রি যা বলে আমাদের লাইফ সেভাবেই চলে, এটা জড় বস্তুকে নিয়ন্ত্রণ করে। তাই জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান জরুরি। তাই না? তুমি বুঝবা না, কারণ আমার শরীর ফিজিক্স আর কেমিস্ট্রির নিয়মেই চলতেছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে ফিজিক্স কেমিস্ট্রি মানতেছে না, বাট আসলে মানতেছে। যতই আমার শরীরে তাপমাত্রা ব্যালেন্স থাকুক না কেন, ওটা ফিজিক্স দিয়ে এটা হচ্ছে ব্যালেন্সটা। ঠিক আছে? কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ প্রয়োজন। তুমি ফিজিক্স কেমিস্ট্রি জানো, বায়োলজি জানো, তাহলে লাভ নেই। তাহলে তো তুমি ওই এক্সপ্লেন করতে পারবা না কেমনে কাজটা করতেছে। ফিজিক্স কেমিস্ট্রি যেখানে আটকায় যায় সেখানে বায়োলজি কাজ করে। অনেক জায়গায় কেমিক্যাল রেখে দিলা, ফিজিক্স রেখে দিলা, সেটা তো কাজ করবে না। বাট একটা কোর্স যেভাবে চলে তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে চালাইতে পারবে না।
এটা কোষ যেভাবে কাজ করতেছে, গাছ যেভাবে বড় হচ্ছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি বড় হবে? পারফেক্ট এক্সাম্পল, একটা গাছ বড় হয়, একটা কাঠ বড় হয়, একটা কলম বড় হয়। গাছ, এই কাঠ আর কলমটা হচ্ছে ফিজিক্স, কারণ এটা ভৌত বস্তু, জড় বস্তু। আর গাছ বড় হয়, এটা হচ্ছে জীবন। এই জন্যই বললো ফিজিক্স কেমিস্ট্রি যদি তুমি শিখো, ম্যাথ যদি তুমি শিখো, তাহলে তুমি কাঠকে শিখলা, বাট তুমি যদি গাছকে শিখতে চাও তাহলে তোমাকে বায়োলজিকে শিখতে হবে। ঠিক আছে? বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন একটা জটিল সমাবেশ হিসাবে, সেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব হয়েছে। যে কথাই বললো, যে পানি দিয়ে যেটা বুঝাইলাম, যে অনেকগুলো জড় বস্তু বলে নতুন একটা কিছু তৈরি হয়ে গেছে। ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট অনুপাতে পানি তৈরি হয়, তার বৈশিষ্ট্য হাইড্রোজেন এবং অক্সিজেনের কোনোটার মতোই না। তাই জ্বরের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্য উদ্ভব ঘটে যা তার জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। এটাই বলছি আমি, লাস্ট লাইন যেটা বলছে যে অনেক জড় বস্তু একসাথে মিলাই দিলেই যে হয়ে যাবে তা না, ওই জড় বস্তু মিলে এমন একটা কাজ করবে যেটা আসলে ওই জড়ের মধ্যে ছিল না। যেমন জড় বস্তু তো আর দৌড়াইতে পারে না, পারে? কিন্তু জীব তো পারে, পানি তো পারে। এটাই বলছে, জড় বস্তু তোমার শরীরে তো সকল কেমিক্যাল আছে, রক্ত তো একটা কেমিক্যালই, তাই না? রক্তের মধ্যে তো অনেক রাসায়নিক বস্তু আছে। বা তোমার রক্ত যেই কাজ করে, বাইরে একটা কেমিক্যাল সেই কাজ করতে পারবে? বা তো তুমি রক্তকে বের করে তুমি যদি বাইরে রেখে দাও, সহজ উদাহরণ দেই, রক্ত একটা কেমিক্যাল, কেন? কারণ রক্তের মধ্যে অনেক রাসায়নিক বস্তু আছে। রাসায়নিক বস্তু মানেই কেমিক্যাল। রক্ত তোমার শরীরে ছোড়াছুড়ি করতেছে, কত কিছু করতেছে না, কত কাজ করতেছে রক্তের কাজ চিন্তা করে তুমি অবাক হয়ে যাবা। রক্ত অক্সিজেন নিচ্ছে, তোমার শরীরের ময়লা আবর্জনা কিডনিতে নিয়ে ছাকতেছে, তারপরে ফুসফুসে যাচ্ছে, কত কিছু করতেছে রক্ত। এই রক্ত তুমি বাইরে রেখে দাও, কি হবে? বাইরে একটা জার বুদ্ধি করে রক্তকে রেখে দাও, বাতাসের সংস্পর্শে আসলে রক্ত জমে যায়, তো একটা এমনভাবে রাখলে যাতে বাতাসের সংস্পর্শ না আসে, কি হবে? রক্ত কোনো কাজ করবে? রক্ত দৌড়াবে? রক্ত কিছু করতে পারবে? একটা পারফেক্ট এক্সাম্পল দিলাম, রক্ত দিয়ে তোমার বুঝাইলাম। যে রক্ত তোমার শরীরে থেকে সারা শরীরে ছুটে বেড়াইতেছে, রক্ত কত কাজ করতেছে তোমার শরীরে রক্ত, তুমি চিন্তাও করতে পারবে না রক্ত কত কাজ করে। জীবাণু ঢুকলে জীবাণু মারে রক্ত। আমি যে খাই সেই খাবারটাকে সারা শরীরের মধ্যে ছড়াই দেয় রক্ত। আমার সারা শরীরের ময়লা নিয়ে কিডনিতে যায়, ওটাকে ইউরিন বা পেশাব বা মূত্র বানায় হচ্ছে রক্ত। আমার শরীরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ছড়াই দেয় রক্ত। এই রক্ত তুমি বাইরে জাস্ট একটা জারের মধ্যে রেখে দাও, কিছু করবে? কিচ্ছু করতে পারবে না। এইটাই বললাম যে রক্ত হচ্ছে একটা কেমিক্যাল, কেমিস্ট্রি। সে যেই নিয়মে চলে সেটা হচ্ছে ফিজিক্স। রক্ত নিজে একটা কেমিক্যাল বা কেমিস্ট্রি, সে যেই নিয়মে চলে সেটা হচ্ছে ফিজিক্স। এটাকে তুমি ম্যাথ দিয়ে ক্যালকুলেট করতে পারবা কতটুকু রক্ত আছে, কি হইতেছে না হইতেছে, এভরিথিং। শরীরের মধ্যে কত জোরে রক্ত দৌড়াচ্ছে এটাও তুমি ফিজিক্স দিয়ে গতি হিসাব করতে পারবা। কত চাপে রক্তটা আছে এটা তুমি ফিজিক্স দিয়ে চাপ হিসাব করতে পারবা। কত কেজি রক্ত আছে, কতগুলা কেমিক্যাল আছে, কেমিস্ট্রি তুমি বের করতে পারবা। সেই রক্তকে তুমি বাইরে এনে রেখে দাও, সেই রক্ত কিচ্ছু করতে পারবে না, সেই রক্ত এক পাও আগাইতে পারবে না, সব কিছু শেষ, রক্তর সকল ক্ষমতা শেষ। বা তুমি মারা যাও, আল্লাহ না করুক, আমাদের সবাইকে একদিন মরতে হবে, আমি সেটা ঠিক আছে, বাট আমি কথা বললাম আর কি। বাট আমি মারা যাই, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, শেষ। তাহলে কি হইলো? আমি মারা গেলে কি হইলো যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল? এই যে এই ব্যাংকটার মধ্যে তো একদিন লাইফ ছিল, এই ব্যাংকের শরীরে তো রক্ত একদিন চলাচল করতেছিল, যখন সে মারা গেল কি হইলো? কি হারাই গেল? যে এর রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, রক্ত একটা জড়বস্তু হয়ে গেল, তার জীবনে সবকিছু একটা জড়বস্তু হয়ে গেল। যে রক্ত একটা সময় জীবিত ছিল, সারা দিনের মতো চলাচল করতেছিল ব্যাঙের, সেই রক্ত স্টপ হয়ে গেল মারা যাওয়ার সাথে সাথে। এই জীবন, এই জন্য তো জীবন। এটাকে কি ফিজিক্স এক্সপ্লেন করতে পারবে? এটা কি কেমিস্ট্রি এক্সপ্লেন করতে পারবে? এটাকে ম্যাথ এক্সপ্লেন করতে পারবে? পারবে, বায়োলজি পারবে। যতক্ষণ দেহে প্রাণ ছিল ততক্ষণ সেটা সুন্দর একটা সিস্টেমে চলতেছিল, যেই ক্ষমতাটা কেমিস্ট্রি নাই। তুমি চাইলে রক্ত বানাইতে পারবা, তুমি চাইলে রক্ত কেমিক্যাল, রক্তের মধ্যে যা যা উপাদান আছে সেগুলো দিয়ে তুমি একটা রক্ত বানাইতে পারবা, সায়েন্স পারবে। বা সে রক্তকে ছড়াছড়ি করার ক্ষমতা দিতে পারবে, সে রক্তকে চলার ক্ষমতা দিতে পারবে। তুমি চাইলে একটা হার্ট বানাইতে পারবা, তুমি চাইলে একটা কৃত্রিম কিডনি বানাইতে পারবা, সেই কিডনি বাইরে রেখে দিলে কাজ করবে, সেই কিডনি তোমার শরীরে গেলেই কাজ করবে, কারণ শরীরে সেই সিস্টেমটা আছে। এটাই বায়োলজি। ওকে, তাহলে দেখো কি বলছে। জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান, অনেক আগে থেকে জীববিজ্ঞানের আলোচনা হচ্ছে। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। এটি হয় একটা গ্রিক শব্দ দিয়ে। কি শব্দ? গ্রিক। এটা এমসিকিউতে আসবে। ও একটা কথা বলে রাখি, এইখানে যা যা আছে এখান থেকে আসলে পরীক্ষায় কিছু আসে না, এগুলো থেকে, এগুলো তোমার জানানোর জন্য আর কি, এগুলো থেকে পরীক্ষায় কিছু আসে না। পরীক্ষা আসে এখান থেকে এমসিকিউ, এই স্লাইড থেকে এমসিকিউ আসে, যেটাকে ভাঙলে বায়োস পাওয়া যায় অ্যান্ড লজোস পাওয়া যায়, হ্যাঁ, বা লগোস পাওয়া যায়। এই দুটো কি শব্দ? গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। এবং ভাঙলে কি কি পাওয়া যায়? বায়োস অ্যান্ড লগোস। এমসিকিউতে আসবে। যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, শুধু চিকিৎসা আর কৃষি না, সব কাজেই আছে, সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে
গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারত, চীন, বিভিন্ন অঞ্চলে জীববিজ্ঞান নিয়ে কিছু না কিছু চর্চা হয়েছে। যেহেতু চিকিৎসা মানেই জীববিজ্ঞান, কৃষি মানেই জীববিজ্ঞান, সুতরাং সায়েন্টিস্টরা আগেকার সময় দার্শনিকরা জীববিজ্ঞান নিয়ে কাজ করছে। যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তারা জেনে না বুঝে অনেক কিছু করছে, বাট তারপরও করছে তো, এটাই বলছে আর কি এখানে। যাই হোক, এখানে এই কটা লাইনে এমসিকিউ আসে, এখন আমি এটাকে একটু এক্সপ্লেন করি আমার ভাষায় একটু এক্সপ্লেন করি। আমি এগুলো আগে থেকে স্লাইড বানিয়ে এসে দেখছো, একটা স্লাইড বানাইতে কত সময় লাগে। সো একটা কথা বলে রাখি, তোমাদের জন্য একটা আমি টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করছি, এটা লিঙ্ক ডেসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্টে পাওয়া যাবে, পিন করা আছে। ওই টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবা। কি চ্যানেল? টেলিগ্রাম। টেলিগ্রাম কি? টেলিগ্রাম হচ্ছে একটা অ্যাপ, এটা অ্যান্ড্রয়েড, আইফোন বা মাইক্রোসফট সব জায়গায় আছে। টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করবে, একটা ডাউনলোড করে টেলিগ্রাম চ্যানেল, একটা লিঙ্ক দিয়ে দিলাম, একটা চ্যানেলের লিঙ্ক, একটা গ্রুপের লিঙ্ক। ওই চ্যানেলে আমার সকল আপডেট তুমি আগে পাবা, ক্লাস 9 10 ক্লাসের। আর আমাকে যদি কোনো ডাউট থেকে সেই প্রশ্ন যদি আমাকে করতে চাও, তাহলে টেলিগ্রাম গ্রুপে যে তুমি প্রশ্ন করতে পারবা, সেটার উত্তর আমি যতদূর সম্ভব দিয়ে দিব। আমি প্রতিদিনই রিপ্লাই করি, যতদূর সম্ভব তোমাদের উত্তর দিয়ে দিব। তাহলে দ্রুত টেলিগ্রাম গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম অ্যাপ না থাকলে অ্যাপটা নামায় নাও, তাহলেই হয়ে যাবে। লিঙ্কে ক্লিক করলে তুমি অ্যাপের লিঙ্ক টিঙ্ক পেয়ে যাবে। আচ্ছা দেখো, জীববিজ্ঞান ইংরেজিতে বায়োলজি বলা হয়, এটা দুটো গ্রিক শব্দ দিয়ে আসে, সেটা এমসিকিউতে আসবে, যার অর্থ বায়োস মানে জীবন, আর লজস বা লগস মানে জ্ঞান। ওই যে বললাম, যে কোনো কিছুর সাথে লজি লাগাই দিবা, জ্ঞান হয়ে যাবে। দেখো, জীববিজ্ঞান একটি অত্যন্ত প্রাচীন বিজ্ঞানের শাখা। সভ্যতার শুরু থেকে মানুষের জীবন সম্পর্কে জানার চেষ্টা করেছে। মানুষের শুরু থেকেই জানার চেষ্টা করছে এটা জীবন কেমনে হয়, গাছ কেমনে বড় হয়। মূলত চিকিৎসা এবং কৃষির প্রয়োজনে আদিকাল থেকে জীববিজ্ঞানের চর্চা শুরু হয়েছে। মানে একটা মানুষ অসুস্থ হয়ে গেল, তারা একটা গাছের রস খাওয়ানোর কারণে সে সুস্থ হয়ে গেল, তখন ওই সময় দার্শনিকরা বা আগেকার আমলে বিজ্ঞানী যারা ছিল, তারা চিন্তা করলো, আরে এই গাছে কি আছে যে কারণে মানুষ সুস্থ হয়ে গেছে, গাছ নিয়ে তো জানতে হবে। এইভাবেই মানুষের কৌতূহল শুরু হয়েছে, এমনি এমনি না। ঐতিহাসিক অবদান: প্রাচীন গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ, চীনের মতো গুরুত্বপূর্ণ সভ্যতাগুলোতে জীববিজ্ঞানের প্রাথমিক বিকাশ ঘটেছিল। মানে এই দেশগুলোতে জীববিজ্ঞানের প্রথম আলোচনা শুরু হয়েছিল। এটা এমসিকিউ নরমালি আসবে না, দেশের নামগুলো মুখস্থ করে লাভ নেই, চাইলে পড়তে পারো। যদিও প্রাচীনকালের চর্চাগুলো বর্তমানে আধুনিক বিজ্ঞান পদ্ধতির মতো ছিল না, তারা আর কি অনেক কিছু জেনে না বুঝে করছে, বাট তারপরও যেহেতু তারা করছে, ওই সময় তারা যে ভুলগুলো করছে, এটা থেকে শিক্ষা নিয়ে এখন আধুনিক জীববিজ্ঞান তৈরি হয়েছে, এই কথাটাই বলছে এখানে। ওকে, তা আমি আগের লাইনটাকে আমি নিজের ভাষায় একটু এক্সপ্লেন করে দিচ্ছি এখানে। এখন আসো, জীববিজ্ঞানের ইতিহাসে কাদের নাম না নিলেই না। দেখো, এই যে বায়োলজি যে শব্দটা, এই বায়োলজি শব্দটা কে আনছে জানো? বায়োলজি শব্দটি কে আনছে? তার নাম হচ্ছে লামার্ক। তার নাম হচ্ছে ল্যামার্ক। ওনার নাম অনেক বড়, বাই দ্য ওয়ে। তুমি গুগলে ল্যামার্ক লিখে সার্চ করো, ওনার নাম যে কত বড়, ঠিক আছে? ওনার নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায়, বাট ল্যামার্ক উনি বায়োলজি শব্দটি নিয়ে আসেন। তিনি তাহলে বায়োলজি শব্দটি কে সবার প্রথমে ব্যবহার করেন? ল্যামার্ক। মানে বায়োলজি শব্দের আবিষ্কার করছেন ল্যামার্ক। উনি একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। ওনার নাম হচ্ছে ল্যামার্ক। ইনি সর্বপ্রথম বায়োলজি শব্দটা ব্যবহার করছেন। ওকে, দেন দুইজন দার্শনিক বা বিজ্ঞানী, এখানে চিত্র, এটা জাস্ট এটা এআই জেনারেটেড একটা চিত্র, এটা আমি ন্যানো ব্যানানা থেকে এটা জেনারেট করছি। তো অ্যারিস্টটল নামের একজন দার্শনিক ছিল, উনাকে বলে ফাদার অফ জুওলজি। কারণ বায়োলজির দুইটা শাখা, একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। মনে রাখবা, বায়োলজির দুইটা শাখা, একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান, আরেকটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। প্রাণীবিজ্ঞান আর উদ্ভিদ বিজ্ঞান। তো বিজ্ঞানী অ্যারিস্টটল, এই যে অ্যারিস্টটল, উনি ছিল প্রাণীবিজ্ঞানের জনক, ফাদার অফ জুওলজি। প্রাণীবিজ্ঞানকে ইংলিশে বলা হয় জুওলজি। প্রাণীবিজ্ঞানকে ইংলিশে কি বলা হয়? জুলজি। কেমনে আসলো নামটা দেখো তো? লজি মানে জ্ঞান, আর জু মানে হচ্ছে প্রাণী, চিড়িয়াখানা না, জু মানে প্রাণী। আর উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে যে, উদ্ভিদ বিজ্ঞানকে বলা হয় বোটানি। উদ্ভিদ বিজ্ঞানকে বোটানি বলা হয়, এখানে কোনো লজি টজি নাই, উদ্ভিদ বিজ্ঞানকে বলা বোটানি। বোটানির জনক হচ্ছে থিওফ্রাস্টাস। নামটা একটু কঠিন, আমি বাংলায় লিখে দিচ্ছি। থিওফ্রাস্টাস, এটা তোমাকে জানতে হবে, হ্যাঁ জানতে হবে, বইয়ে নাই তাও জানতে হবে। তাহলে অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিজ্ঞানের জনক, তিনি জুওলজি নিয়ে কাজ করছেন। আর থিওফ্রাস্টাস হচ্ছে অ্যারিস্টটলের শিষ্য বা ছাত্র, সে উদ্ভিদ বিজ্ঞানের জনক। তাহলে অ্যারিস্টটল হচ্ছে শিক্ষক, তার ছাত্র হচ্ছে থিওফ্রাস্টাস, সে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। তো এখানে লেখা আছে দেখো, এইটা এক্সট্রা ইনফো, এটা তোমাদের বইয়ে নাই, আমি জাস্ট জানার জন্য দিছি। প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি গ্রিকেরই কিন্তু, হ্যাঁ।
প্রাণীবিজ্ঞান এর জনক বলা হয়। তিনি প্রথম বিজ্ঞান ভিত্তিকভাবে প্রাণীদের শ্রেণীবিন্যাস করেন এবং প্রায় 500 ধরনের প্রাণীর জীবনচক্র, তাদের শরীরবিদ্যা, এগুলা নিয়ে বিখ্যাত বই রচনা করেন, যার নাম হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম। ওকে, এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো এমনি দিছি আর কি তোমাদের জানার জন্য। আর থিওফ্রাস্টাসকে, অ্যারিস্টটলের ছাত্র থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। কেন? তিনি অ্যারিস্টটলের মতোই উদ্ভিদের গঠন, উদ্ভিদ কেমনে বৃদ্ধি হয়, বড় হয়, উদ্ভিদ কেমনে বংশ বৃদ্ধি করে, অর্থাৎ উদ্ভিদ কিভাবে একটা থেকে দূরে থেকে চারটা হয় এবং কিভাবে বিস্তার হয়, এগুলো নিয়ে উনি গবেষণা করছেন। এবং তিনি প্রায় 550-রও বেশি উদ্ভিদ নিয়ে বা উদ্ভিদের টাইপ নিয়ে গবেষণা করছেন। এবং ইনকোয়ারি ইনটু প্ল্যান্টসে তিনি এগুলো লিখছেন। এই ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস এই নামটা খুবই ইম্পর্টেন্ট কলেজে, এখন না, এই নামটা কলেজে যে তোমার পড়তে হবে, যে তুই কোন বইয়ের মধ্যে এগুলো লিখছিলেন, ইনকোয়ারি ইনটু প্ল্যান্টের মধ্যে লিখছেন। যাক, এখানে আপাতত এটুকু জানলেই চলবে কে কার আবিষ্কারক। এবার জীববিজ্ঞানের শাখা, তোমাদের বইয়ে লেখা আছে লেখাগুলো সামারিটা আগে বলি। অতীতকাল থেকেই বিভাজন হয়ে গেছে জীববিজ্ঞানের দুইটা শাখা, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান যেটাকে বলে বোটানি, আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান যেটাকে বলে জুওলজি। আমি দুইটাই দেখাইছি। দেখো, তুমি যখন এই ব্যাঙ নিয়ে আলোচনা করবা এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর তুমি যখন এই গাছ নিয়ে আলোচনা করবে এটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। দেখো দুটাই আমার, সরি উল্টা বললাম, তুমি যখন এই প্রাণী নিয়ে কথা বলবা তখন প্রাণী বিজ্ঞান বা জুওলজি, আর তুমি যখন এই গাছ নিয়ে আলোচনা করবা তখন সেটা হবে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি। দুটোই এখন আমার হাতে আছে। দেখো সুন্দর দুটো ছবি আমার হাতে আছে, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা প্রাণী বিজ্ঞান। আমার বাম হাতে এই গাছটা উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, আমার ডান হাতে এই ব্যাংকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান বা জুওলজি। দুটোই আছে কিন্তু, ঠিক আছে। তো এই শাখাটা অনেক আগেই ভাগ হয়ে গেছে, অনেক আগে থেকেই সায়েন্টিস্টরা এভাবে ভাগ করে নিছে। বর্তমানে যেহেতু এটা ব্যাপ্তি অনেক বেড়ে গেছে, বর্তমানে দেখো কত টাইপ হয়ে গেছে না, উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের মধ্যে এটা এখন আর লিমিটেড না। উদ্ভিদের মধ্যে কত টাইপ চলে আসছে, প্রাণীর মধ্যে কত কিছু চলে আসছে, এই প্রাণীর ব্যবহার, কিছু প্রাণীকে আমরা খাই, কিছু প্রাণীকে দিয়ে আমরা চাষাবাদ করি, কিছু প্রাণীকে দিয়ে আমরা পোকামাকড় তাড়াই, কিছু প্রাণী আবার আমাদের জন্য ক্ষতিকর, কিছু প্রাণীকে আমরা চাষ করি, হ্যাঁ, আবার আমরা নিজেও প্রাণী, আমাদের আবার রোগ হয়। তো প্রাণী তো আর প্রাণীর মধ্যে নাই, অনেক ডাইভার্স হয়ে গেছে। গাছ তো আর গাছের মধ্যে নাই, কিছু গাছ আমাদের ঘরবাড়ি তৈরি করে, কিছু গাছ আমাদের ওষুধ তৈরি করে, কিছু গাছ আবার বিষাক্ত, কিছু গাছ খুব বেশি বড় হয়, কিছু গাছ ছোট। তাহলে সব তো আর ছোট নাই, শুধু উদ্ভিদ বিজ্ঞানে প্রাণী বিজ্ঞান বললেই তো হবে না, এগুলোর মধ্যে অনেক ডাইভার্স হয়ে গেছে জিনিসগুলা। এই জন্যই শাখা বেড়ে গেছে, যে আধুনিক যুগে জীববিজ্ঞানের ব্যাপ্তি এতই বেড়ে গেছে যে এটা কেবল উদ্ভিদ আর প্রাণীর মধ্যে সীমাবদ্ধ না। আবার কিছু কিছু জিনিস আছে ওটা উদ্ভিদ না আবার প্রাণীও না। যেমন ধরো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কিন্তু উদ্ভিদও না প্রাণীও না, বাট ব্যাকটেরিয়া জীব। ব্যাকটেরিয়া না উদ্ভিদ না প্রাণী, এটা দেখতে গেলে মাইক্রোস্কোপ লাগে, উদ্ভিদও না প্রাণীও না, এর মাঝখানে একটা। তারপর ধরো ছত্রাক, সে উদ্ভিদও না প্রাণীও না, সে আলাদা একটা জিনিস। এগুলো 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 আবার জীববিজ্ঞান, কারণ এগুলোর জীবন আছে, সো এগুলো নিয়েও তো আলোচনা করতে হবে, ঠিক আছে। এটাই বলছে যে প্রকৃতিতে এমন অনেক জীব আছে যেটা উদ্ভিদও না প্রাণীও না, ওদেরকে নিয়েও তো আলোচনা করতে হবে। তাহলে শুধু উদ্ভিদের প্রাণী পড়লেই তো হবে না, ব্যাকটেরিয়াও তো শিখতে হবে। যখন উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস এইগুলাকে একত্রে বিশ্লেষণ করা হয় তখন বিষয়ভিত্তিক শাখার প্রয়োজন হয়। যেমন আরেকজন চলে আসছে ভাইরাস, তো আরেকজন আসছে দেখুন যার নাম হচ্ছে ভাইরাস, যে জীব না জড়ও না, জীবা জড়ের মধ্যবর্তী। ভাইরাস নিয়ে যদি এখন গল্প বলা শুরু করি ওটা নিয়ে আলাদা একটা ক্লাস বানানো যাবে। ভাইরাস জীব না, ভাইরাস জড়ও না, আবার জীবের বৈশিষ্ট্য তার মধ্যে আছে, জ্বরের বৈশিষ্ট্য তার মধ্যে আছে, তাহলে ভাইরাস তো আবার আলাদা একটা চ্যাপ্টার। তাহলে উদ্ভিদের প্রাণী নিয়েই তুমি সারাদিন পড়ে থাকো, তাহলে ভাইরাস নিয়ে তুমি কেমন আলোচনা করবা? এর মাঝখানে আবার ভাইরাস এসে রোগ তৈরি করে তুমি শেষ, যেমন করোনা ভাইরাস। তাহলে তো শিখতে হবে। করোনা ভাইরাস তো উদ্ভিদের মধ্যেও পড়ে না, প্রাণীর মধ্যেও পড়ে না। আর তুমি যদি উদ্ভিদের প্রাণী নেই সারাদিন পড়ে থাকো, তাহলে তুমি ভাইরাস নিয়ে কেমনে শিখবা? ভাইরাসের বিরুদ্ধে তুমি কাজ কেমনে করবা? ভ্যাকসিন কেমনে বানাবা? রাইট? এই ভাইরাস নিয়ে যদি আলোচনা না হইতো, ভাইরাস নিয়ে যেখানে আলোচনা করে এটাকে ভাইরোলজি বলে, ভাইরোলজি। দেখছো, লজি লাগাই দিলে জ্ঞান হয়ে যায়, ভাইরোলজি। ভাইরো শব্দটা আসে ভাইরাস থেকে, লজি মানে জ্ঞান। ব্যাকটেরিয়া নিয়ে যেখানে আলোচনা করে এটাকে বলে ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিওলজি। দেখছো, লজি লাগাই দিলেই হয়ে যায়। এই ব্যাকটেরিওলজি, ভাইরোলজি এটা তো বোটানি জুওলজির মধ্যে পড়ে না, এটা তো একদম ডিফারেন্ট। ছত্রাক নিয়ে যেখানে আলোচনা করে এটাকে বলে মাইকোলজি, মাইকোলজি, মাইকোলজি। মাইকো মানে ছত্রাক, লজি মানে জ্ঞান। তো এগুলো তো একদমই আলাদা জিনিস। তবে একটা আছে শৈবাল, শৈবাল, শৈবাল নিয়ে যেখানে আলোচনা করে এটাকে বলে অ্যালগোলজি, শৈবাল নিয়ে যেখানে আলোচনা করে অ্যালগোলজি। তো সব ডিফারেন্ট জিনিস। তো এগুলো তুমি কেমনে শিখবা? হুট করে করোনা ভাইরাস আসবে, সকল পৃথিবীর সকল মানুষকে মেরে দিয়ে শেষ, পুরো মানব জাতি এক্সটিংক্ট হয়ে যাবে। এটা বললাম আর কি, কথার কথা আর কি। তুমি যদি না জানো অনেক মানুষ মারা যাবে, রাইট? সো এই জন্যে জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করে ফেলা হয়েছে। কাজের প্রকৃতি ভিত্তির উপর ভিত্তি করে
যে কাজের প্রকৃতি মানে কি? কাজের প্রকৃতি মানে হচ্ছে তুমি জীববিজ্ঞানকে কি কাজে লাগাবা, সেটার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করছে। অর্থাৎ জীববিজ্ঞানকে তুমি কিভাবে ব্যবহার করবা, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এই পার্ট থেকে এমসিকিউ আসবে, আগের এগুলো থেকে কিছু আসবে না পরীক্ষায়, এই পার্ট থেকে এমসিকিউ আসবে। আর এই ব্যতিক্রমী যেটা ব্যাকটেরিয়া, এটা থেকে এমসিকিউ আসতে পারে, এই একটা লাইন থেকে এমসিকিউ আসবে, আর বাকিগুলো থেকে এমসিকিউ নর্মালি আসবে না। আর এইখান থেকে পুরোপুরি এমসিকিউ আসবে। যে জীববিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান বা মৌলিক জীববিজ্ঞান বা ফিজিক্যাল বা পিওর বায়োলজি, যেখানে তাত্ত্বিক ভিত্তি এবং থিওরি নিয়ে গবেষণা করবে। তাত্ত্বিক ভিত্তি মানে কি, এটা কেন হয়, এটা কেমনে হয়, এটা কিভাবে কিভাবে আমার শরীরে রক্ত তৈরি হয়, কিভাবে রক্ত সারা দেহের মধ্যে ছড়াছড়ি করে, কিভাবে গাছ বড় হয়, গাছের ফুল কেন বেগুনি, এই ফুল কেন বেগুনি, এইখানে গাছের পাতা কেন সবুজ, এই এই গাছের ফল কেন সাদা, এই সব জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে। যেটা সেটা হচ্ছে থিওরি। থিওরি মানে যেখানে তত্ত্ব নিয়ে আলোচনা করবে, তত্ত্ব। আর যখন এই থিওরিগুলোকে কোনো কাজে লাগাবে, ব্যবহারিক প্রয়োগ করবে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি বা ফলিত জীববিজ্ঞান। তাহলে ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান। এখন ধরো এই গাছ সম্পর্কে শিখে তুমি এই গাছ থেকে কি করলা, এই গাছ থেকে তুমি ওষুধ বানাইলা, ওইটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। এই গাছ থেকে শিখে গাছের ফুলগুলোর কালার তুমি চেঞ্জ করে ফেললা, ওটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। এই ফুলের আকার তুমি বড় করে ফেললা জেনেটিক্যালি কাজ করে, ওইটা হবে অ্যাপ্লাইড বায়োলজি। তুমি ধরো কলা গাছ নিয়ে অনেক গবেষণা করলা, ওটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। কলা গাছ কেমনে কাজ করে, কলা গাছের মধ্যে কি জিন আছে, কি ডিএনএ আছে, এগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞান। থিওরিক্যালি কাজ করলা, পরে ওই জিন নিয়ে গবেষণা করে তুমি এমন একটা কলা গাছ বানাইলা, এমন একটা জাত বানাইলা যে কলা আগের কলা থেকে অনেক মিষ্টি, অনেক বড়। এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তুমি মানুষের শরীর কিভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করলা, শিখলা, এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। আর সেই শরীরের ট্রিটমেন্ট করলা, ওটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ঠিক আছে, তো এটাই তোমাদের এখানে লিখছে যে জীবের যে দুটি ধরনের আমরা চারপাশে তাকালে দেখতে পাই, সেটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণী। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞানের পাঠের সুবিধার জন্য এই দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। এই রীতি এখনও কিছুটা চালু আছে, যদিও জীববিজ্ঞান আজ এতটাই বড় হয়েছে যে শুধু দুটি শাখায় ভাগ করলে আর এখন চলবে না। এমন অনেক জীব আছে যা উদ্ভিদ প্রাণী কোনোটাই না, যেমন ব্যাকটেরিয়া, এই লাইনটা লাগবে। এমন অনেক জীব আছে যা উদ্ভিদও না প্রাণীও না, সেটাকে ব্যাকটেরিয়া। আবার যখন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করা দরকার পড়ে, তখন আর তখন আর এই সিঙ্গেল রাখলে লাভ হবে না, তাই না? তখন অনেকগুলো শাখা বের করতে হবে। ঠিক আছে, তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় ভাগ হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ে অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত, মৌলিক, ফলিত এই দুই ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগ? দুইটা। একটা হচ্ছে ভৌত বা মৌলিক, আর একটা হচ্ছে ফলিত, এই দুইটা। জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয়, অন্যান্য সাবজেক্টেও একই অবস্থা, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রিতেও ভৌত শাখাকে বলতে সেই শাখা বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তাহলে যখন প্রয়োগের থেকে তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা মেইন, অর্থাৎ কেমনে হয়, কি হয়, কেন হয়, এটা যখন তুমি মেইন হয়, তখন সেটা ভৌত। আর যখন ওই প্রয়োগটাই বড় হয়ে দাঁড়ায়, তখন সেটা হচ্ছে ফলিত। এই দুটো লাইন গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এবং এখান থেকে সৃজনশীলের জ্ঞানমূলকে প্রশ্ন আসতে পারে, সিকিউ এর জ্ঞানমূলকে প্রশ্ন আসতে পারে যে ভৌত জীববিজ্ঞানকে আর ফলিত জীববিজ্ঞানকে। তাহলে উত্তর হচ্ছে কি, যখন তুমি থিওরি বেস আলোচনা করবা, কেন হয়, কি কেন কিভাবে, কি কেন কিভাবে, এটুকুর মতো যখন তুমি থাকবা, তখন সেটা থিওরি বা ভৌত। আর নতুন কিছু করা, সেটাকে অ্যাপ্লাই করা, ব্যবহার করা, তখন সেটা হচ্ছে ফলিত। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। তাহলে ফিজিক্যাল বায়োলজি, যেখানে তোমার কেমিস্ট্রি আছে, অনেকগুলো রাসায়নিক বস্তু, দেখো কেমিস্ট্রি অনেকগুলো রাসায়নিক বস্তু মিলেই যে একটা রক্তের কণিকা তৈরি করলো, আরবিসি, লোহিত রক্তকণিকা, এটা লোহিত রক্তকণিকা। আর লোহিত রক্তকণিকা কোথায় কাজ করে? হার্টে কাজ করে। তাই দেখো কেমনে কেমিস্ট্রি থেকে বায়োলজি হয়ে গেল। এইটুকু হচ্ছে কেমিস্ট্রি, এইটুকু হচ্ছে কেমিস্ট্রি। দেখছো, এই যে একটা পরমাণু, অনেকগুলো পরমাণু মিলে অণু, রাসায়নিক যৌগ, সেখান থেকে তৈরি হলো ধরো একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এগুলো হচ্ছে কেমিস্ট্রি। এটুকু হচ্ছে কেমিস্ট্রি। আর এখান থেকে হয়ে গেল আরবিসি, লোহিত রক্তকণিকা। এটাও কেমিস্ট্রি আর বায়োলজির মিক্সচার, আর এটা পুরোপুরি বায়োলজি। দেখছো, এইগুলোই ভৌত জীববিজ্ঞানে, এগুলো নিয়ে কথা হয় যে কেমনে হয়, কি হয়, কেন হয়, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আর এগুলোকে ব্যবহার করা হচ্ছে ফলিত জীববিজ্ঞানে। এগুলোকে ব্যবহার করে ওষুধ বানাচ্ছে, এগুলোকে ব্যবহার করে আর অন্য অন্য জিনিস বানাচ্ছে। প্রস্থেটিক লেগস, দেখছো, প্রস্থেটিক পা, এটা প্রস্থেটিক পা বানাইলে, মেকানিক্যাল পা ধরো তুমি বানাইলে, মেকানিক্যাল পা বানাই দিলে পা কেমন কাজ করে তোমাকে বায়োলজি জানতে হবে, যদি এটা পুরোপুরি ফিজিক্স, ম্যাথ, ইলেকট্রিসিটি। তারপর এখানে হয়তো কোনো একটা কিছু বানানোর চেষ্টা করা হচ্ছে, এখানে তো উনি ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া নিয়ে গবেষণা করতেছে, গবেষণা করে এখানে হয়তো নতুন কিছুটা সে বানাবে। ঠিক আছে, তবে এখানে দেখো যে নতুন ফসল ফলানো হচ্ছে, টিস্যু কালচার করা হচ্ছে,
এটসেট্রা এটসেট্রা। তো ভৌত বিজ্ঞান আর ভৌত জীববিজ্ঞান অনেক শাখা আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এই পাশে যে জিনিসগুলো আছে আমি একটু আগে বলে দিই, নেক্সট ক্লাসে এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো প্রত্যেকটা নিয়ে। এইদিকে যেটা আছে এটা হচ্ছে ভৌত শাখা, অর্থাৎ এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। এখান থেকে তোমাকে শিখাবে বায়োলজি কী, এটা শিখাবে, এখানে তুমি জ্ঞান অর্জন করবে, এটা জ্ঞান অর্জন করার জন্য। অর্থাৎ এটা হচ্ছে তোমার স্কুল, আর এটা হচ্ছে তোমার জীবনে সেটার ব্যবহারিক প্রয়োগ, এখানে তুমি সেগুলোকে ব্যবহার করবে। আমি একটু সংক্ষেপে বলি, জীবের অঙ্গসংস্থান কেমন, দেখতে কেমন, তারপরে কোন জীবটা কেমন শ্রেণীবিন্যাস হবে, ঠিক আছে, কোন জীবের দেহের ভিতরে কীভাবে কাজ হয়, এটা ফিজিওলজি, টিস্যু কেমন দেখতে, এটা হিস্টোলজি, যে টিস্যু নিয়ে আমি দ্বিতীয় অধ্যায় অলরেডি আলোচনা করছি, একটা ভ্রূণ কীভাবে ছোট থেকে বড় হয় এবং পূর্ণাঙ্গ প্রাণী হয়, তারপরে কোষের বিদ্যা নিয়ে আলোচনা করবে, বিবর্তন বিদ্যা নিয়ে আলোচনা করা, তারপরে পরিবেশের সাথে জীবের সম্পর্ক, এটাকে বাস্তুবিদ্যা বলা হয়। তো আমাদের দেহে হরমোন আছে, হরমোন কিভাবে হয় এটা এন্ডোক্রাইনোলজিতে কথাবার্তা বলবে। বায়োজিওগ্রাফি, জীবভূগোল, এগুলো সব হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, আর এগুলোকে ব্যবহার করেই এটা প্র্যাকটিক্যাল আলোচনা। এখানে যেমন মাছ চাষ করলা, আগে তোমাকে মাছ শিখতে হবে, এটা এইদিকে, তারপর মাছ তুমি চাষ করলা। তো বায়োস্ট্যাটিস্টিক্স, জীব পরিসংখ্যান বিদ্যা, যে কোন জায়গায় কতটুকু জীব আছে এটসেট্রা। পরজীবী বিদ্যা, পরজীবী সম্পর্কে এখানে শিখবা তুমি থিওরি, আর সেটাকে তুমি ব্যবহার করবা। জীবাশ্ম বিজ্ঞান, তারপরে কীট কীট পতঙ্গের বিজ্ঞান, তারপর মাইক্রোবায়োলজি, যে ভাইরাস ব্যাকটেরিয়া যেখানে আলোচনা করে, এগ্রিকালচার, মেডিকেল সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নতুন নতুন জাতের ধান গম তৈরি, নতুন নতুন জাতের ফল তৈরি, এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে। বায়োকেমিস্ট্রি, এই যে দেখো এই যে রক্ত রক্ত এত কিছু যে বললাম, এটা বায়োকেমিস্ট্রির আন্ডারে। তারপর পরিবেশ বিজ্ঞান, পরিবেশকে বাঁচাইতে হবে তাই। তারপর সামুদ্রিক বিজ্ঞান, সমুদ্রকে টিকাইতে হবে, সমুদ্রের জীববিজ্ঞানকে বাঁচাইতে হবে। তারপরে ফরেস্ট্রি, বন বিজ্ঞান, বন টিকানোর জন্যে। বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি আর হচ্ছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং একই জিনিস। এই মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা জীব প্রযুক্তির মধ্যেই পড়ে, জীব আর প্রযুক্তি যখন একসাথে হয়ে যায়। তারপর ফার্মেসি, ওষুধ বানাইতে হবে তোমাকে মানুষের জন্যে। ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীবিদ্যা, বন্য যে সকল প্রাণী আছে তাদেরকে নিয়ে আলোচনা। এবং বায়ো ইনফরমেটিক্স, বায়োলজি এবং ইনফরমেশনকে একসাথে করলে বায়ো ইনফরমেটিক্স। এই হচ্ছে তোমার ফলিত জীববিজ্ঞান আর ভৌত জীববিজ্ঞান। এগুলো নিয়ে আমি ডিটেলস নেক্সট ক্লাসে আলোচনা করবো। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, তো ডিটেলস আলোচনা, বাট এগুলো তোমাদের জন্য অনেক উপকার আসবে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসের জন্য তোমাদের জন্য আমন্ত্রণ রইল।